আচ্ছা, আগের দিনের ক্লাসের আর কোনো অসুবিধা নাই তো? মানে আগের দিনে আর কারো কিছু ডাউটস আছে? না স্যার। আচ্ছা, দিনের পড়া কিন্তু দিনে করে নেবে বাবা। চলো, আবার এটা খুলছে না কেন? এক জ্বালা হলো বাবা। এসছে। হ্যাং করে গেল নাকি? আচ্ছা, দেখো, আমরা আগের যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের 3টে ক্লাস বলেছি, এই 3টে ক্লাস ছিল আমার বেসিক ইন্ট্রোডাকশনের ক্লাস। প্রথম ক্লাসে আমি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কি এবং বেশ কিছু কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছিলাম। মানে ম্যাক্রোস্টেট কি, আমি আচ্ছা প্রথমেই বলেছিলাম ওই যে মানে আচ্ছা সেইভাবে যদি বলি, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি, সেটা কেমন রাস্তা দিয়ে চলে সেই নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি এগুলো বলেছিলাম। আমি কিছু টার্মিনোলজি ইন্ট্রোডিউস করেছিলাম, ম্যাক্রোস্টেট, কনফিগারেশন, মাইক্রোস্টেট, থার্মোডাইনামিক ওয়েট, মোস্ট ডমিনেটিং কনফিগারেশন ইত্যাদি ইত্যাদি। আর যত রকমের পার্টিকেল আছে সেই পার্টিকেলগুলোকে 3টে ক্যাটাগরিতে কিরকম করে আমি ভাগ করছি। প্রথমে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, যাদেরকে বলা হয় বোলজনস, তারা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ওবে করে। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, তারা বোসন্স হতে পারে, ফেরিমিয়ন্স হতে পারে। বোসন্স গুলো বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফলো করে, আর ফেরিমিয়ন্স গুলো হচ্ছে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে। সেইটা আমরা আগের দিন বলেছি। সেকেন্ড ক্লাসে আমরা বেসিক্যালি ম্যাথামেটিক্স ফর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে গেলে ম্যাথামেটিক্যাল যে কনসেপ্টগুলো লাগে তার 3-4টে কনসেপ্ট আমরা পড়েছিলাম। একটা হচ্ছে প্রবাবিলিটি কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, সেটা আমরা বলেছিলাম। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন নিয়ে কিছু কথাবার্তা বলেছি আমরা। ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার যেটা, সেই পার্টটাকে আমরা আলোচনা করেছি। আর শেষে আমি দুটো জিনিস বলেছিলাম, সেটা খুব রিয়ালি কাজে লাগবে, একটা জায়গায় যে কাজে লাগবে সেটা যে সাম থেকে ইন্টিগ্রেশনে ট্রান্সফর্ম করার যে রাস্তাটা, একটাকে বলা হচ্ছে তোমার অয়লার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা আর পয়সন সামেশন ফর্মুলা। এটা আমরা সেকেন্ড লেকচারে আলোচনা করেছি। আর থার্ড লেকচারে মূলত আমরা 3টে যে ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেইটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেছি। আমরা বেসিক্যালি পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটিস বুঝেছিলাম, আমরা বোলজম্যান হাইপোথিসিস বুঝেছিলাম, আর আমরা এরগটিক হাইপোথিসিস বুঝেছিলাম। এবং এইগুলোকে বুঝতে গিয়ে আমাদের কিছু কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হয়েছিল। একটা হচ্ছে ফেজ স্পেস, সেই রিলেটেড যে কথাবার্তাগুলো আছে, গামা পেস কি, মিউ পেস কি, ফেজ পয়েন্ট কি, ফেজ পয়েন্ট ট্র্যাজেক্টরি বলতে কি বুঝি, ইত্যাদি ইত্যাদি। আমরা এনসেম্বল নিয়ে আলোচনা করেছিলাম, এবং 3টে যে এনসেম্বল হয়, মাইক্রো ক্যানোনিক্যাল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল, এবং মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল, তাদের যে ডিস্টিংটিভ ফিচার্স যেগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে কাজটাকে করব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা আমরা ডিরাইভ করব। তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডিরাইভ করার আগে আমাকে ওই যে ব্যাকগ্রাউন্ডগুলো আগে 3টে ক্লাসে বলেছি তার যতটুকু জিনিস লাগবে সেইটা আমরা শুরুতে একটুখানি বলে দেব, তারপরে ওইগুলোকে দেখবে প্রপার জায়গা আমি ইউজ করব। প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস আছে, তার মধ্যে একটা পার্টিকুলার টাইপ অফ পার্টিকেল যারা বেসিক্যালি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল এবং ডিস্টিংগুইজেবল, যাদেরকে বোলজনস বলা হয়, তারা অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ওবে করে। তাহলে সেই যে পার্টিকেলের যে ক্লাসিফিকেশন বা আইডেন্টিক্যাল পার্টিকেলের ক্লাসিফিকেশন, সেইখান থেকে তোমার বোলজনস কারা সেইটা আমরা প্রথমে আলোচনা করব। তারপর হচ্ছে যে ওই পার্টিকেলগুলো যখন ডিস্ট্রিবিউটেড হবে এবং ভ্যারিয়াস এনার্জি লেভেল, সেখান থেকে থার্মোডাইনামিক ওয়েট আমি ক্যালকুলেট করব। আর থার্মোডাইনামিক ওয়েট সেইটা অবশ্যই হচ্ছে কোন লেভেলে কতগুলো পার্টিকেলস আছে, N0, N1, N2, N3 তাদের ফাংশন। এবারে আমি N0, N1, N2, N3 ইত্যাদির কিছু স্পেসিফিক ভ্যালুস নেব যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। আচ্ছা, ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করতে গিয়ে আমি কিছু সমস্যায় পড়বো, দেখবো সেখানে আমাকে ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে হবে, যেটা করা আমার পক্ষে খুব কঠিন। তখন আমরা যেটা করব যে ওর লগারিদম নিয়ে নেব, লগারিদম নিয়ে ln w, মানে ডব্লিউর বদলে ln w কে ম্যাক্সিমাইজ করব।
আর ডব্লিউর বদলে LNW নিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করে ওই ফ্যাক্টোরিয়াল পার্টটাকে জাস্ট এলিমিনেট করতে পারবো। আচ্ছা, তারপরে যেটা হবে যে তুমি যখন এই ম্যাক্সিমাইজেশনটাকে করছো তখন তোমাকে মাথায় রাখতে হচ্ছে ইউ আর ইন এ গিভেন ম্যাক্রো স্টেট, যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল এনার্জি এবং টোটাল ভলিউম ফিক্স। তার মানে এইখানে যে ভেরিয়েশনটা করতে হবে সেটা তোমার কনস্ট্যান্ট ভেরিয়েশন। তাই কনস্ট্যান্ট ভেরিয়েশনটাকে করে তুমি দিনের শেষে হচ্ছে তুমি এক থার্মাল ইকুইলিব্রিয়াম, বিভিন্ন এনার্জি লেভেলের মধ্যে পার্টিকেলগুলো কেমন করে সাজানো আছে তার একটা ফর্মুলা তোমাকে বের করতে হবে, সেটাই হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন। তাই এই পার্টটা আমরা করব। তারপরে এই রাস্তাতে তুমি দেখবে সকল থার্মোডাইনামিক পার্টিশন বলে একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ডিফাইন্ড হয়ে যাবে, তার যে বিভিন্ন ফিচার্স বা বৈশিষ্ট্য সেটা আমাদের আলোচনার মধ্যে চলে আসবে। আমরা ওই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন, যেটা কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশনের মতো, থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন যদি আমি জানি তাহলে তা থেকে থার্মোডাইনামিক্সের যে কোনো কোয়ান্টিটিকে তুমি এক্সপ্রেস করতে পারো, সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তাহলে এই হচ্ছে আজকে যে জিনিসটা আমরা আলোচনা করতে চলেছি আর কি। এবারে সিস্টেমেটিক্যালি পরপর পরপর করে শুরু করা যাক। কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই আটকাবে, হ্যাঁ, আমি সেই জায়গাটা নিশ্চয়ই বারবার বলার চেষ্টা করবো আর। আচ্ছা, প্রথমে আমি ওই আইডেন্টিক্যাল পার্টিকেলস, তাদের যে বিহেভিয়ার বা প্রপার্টি, সেইটা নিয়ে প্রথমে দু চারটে কথাবার্তা একটু বলে নেওয়া দরকার, যেটা আমরা আগে বলেছি, সেই জন্য আমি খুব কুইকলি রিপিট করে মানে এটাকে রিভাইজ করে নিচ্ছি। আচ্ছা, আইডেন্টিক্যাল পার্টিকেলস কারা না, ইফ দ্য পার্টিকেলস হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম ইন্ট্রিনজিক প্রপার্টিজ দেন পার্টিকেলস আর সেড টু বি আইডেন্টিক্যাল পার্টিকেল। যেমন দুটো ইলেকট্রন, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইন্ট্রিনজিক প্রপার্টিগুলো সব একই, তাদের মাস একই, দুটো চার্জ একই, ইত্যাদি ইত্যাদি, তারা হয়ে গেল আইডেন্টিক্যাল পার্টিকেল। বা তোমার দুটো হাইড্রোজেন মলিকুল, সব দিক থেকেই তারা সমান, তারা আইডেন্টিক্যাল পার্টিকেল। বা তুমি যখন ক্যারাম খেলছো, ক্যারামের সাদা গুটিগুলো নতুন অবস্থায় একটার সঙ্গে আরেকটার কোথাও কোনো ডিফারেন্স নেই, তারা হচ্ছে তোমার আইডেন্টিক্যাল পার্টিকেল। বা বিলিয়ার্ড বলস গুলো, তারা বেসিক্যালি আইডেন্টিক্যাল পার্টিকেল। তার মানে বোথ কোয়ান্টাম মেকানিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্সে প্রচুর আইডেন্টিক্যাল পার্টিকেলসের এক্সাম্পল আছে, ঠিক আছে। আর এবার এই আইডেন্টিক্যাল পার্টিকেলকে তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করো। একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, যারা ডিস্টিংগুইজেবল, আর একটা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, যারা ইনডিস্টিংগুইজেবল। আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল ডিস্টিংগুইজেবল কেমন করে হচ্ছে, মানে আইডেন্টিক্যাল কিন্তু ডিস্টিংগুইজেবল কেমন করে হচ্ছে, আমরা বলেছিলাম যে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে যেহেতু কোনো হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল নেই, তার একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে। অর্থাৎ দুটো পার্টিকেল 1 নম্বর এবং 2 নম্বর তারা মুভ করছে, তারা ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করার পর কোন পার্টিকেলটা এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে তুমি দেখতে পাবে, হ্যাঁ। এবং পরিষ্কার এই যে ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা ডিরেকশন অফ মোশন, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলগুলোকে আলাদা করে দিচ্ছে বা ডিস্টিংগুইজেবল করে দিচ্ছে। কিন্তু কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যখন তুমি কনসিডার করবে, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে 1 নম্বর 2 নম্বর পার্টিকেল মুভ করছে মানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো ওয়েভ মুভ করছে। তারা যখন তোমার সুপারপোজ করলো, একটা ইন্টারফেয়ারেন্স তৈরি হলো, সেই জন্য যে রেজাল্টিং ওয়েভটা সেটা অ্যাকচুয়ালি কার ওয়েভ বা কোন পার্টিকেলটা সেটা তুমি আর বলতে পারছো না। তার মানে ইন আদার ওয়ে তুমি বলতে পারো যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, তাদের মধ্যে তোমার আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে তাদের কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নেই। সেই জন্য তুমি ট্র্যাজেক্টরি দিয়ে বা তোমার ডিরেকশন অফ মোশন দিয়ে তাদেরকে ডিস্টিংগুইশ করবে, সেটা করারও কোনো সুযোগ নেই। আর এইখানে একটা টাইপোগ্রাফিক্যাল এরার আছে, সেটা আমি একটুখানি বলে নিই। সেটা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ডু নট হ্যাভ ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি, হেন্স দে আর ইনডিস্টিংগুইশেবল, বা দে আর নট ডিস্টিংগুইশেবল বা দে আর ইনডিস্টিংগুইশেবল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল, সেইটা একটুখানি আমি এই স্লাইডের মধ্যে সেটা আমি আরেকবার বলেছি, যে কথাগুলো বললাম সেটাই জাস্ট লেখা আছে, দেখো। ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল there is no Heisenberg uncertainty principle, and hence position and momentum of the particle can be determined simultaneously with arbitrary precision. These particles have a well-defined trajectory. It is this trajectory which distinguishes two classical identical particles. ঠিক আছে? আর the classical identical particles which are distinguishable are called bosons, আর bosons obey the Maxwell-Boltzmann distribution formula or MB statistic. তাহলে দেখো, তাহলে প্রথমেই আমি যখন ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে ক্লাসটাকে নিচ্ছি, তোমাকে প্রথমেই এই জায়গাটা পরিষ্কার বুঝে নিতে হবে যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশনটা কোন পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল, কাদের জন্য,
না বোলজোনসের জন্য। বোলজোনস কারা? না তারা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল। তার মানে আমি যে ডিস্ট্রিবিউশনটাকে কনসিডার করছি বা যে পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউশন কনসিডার করছি সেই পার্টিকেলগুলো হচ্ছে বোলজোনস, অর্থাৎ ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল। এটা তোমায় মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ওই যে সকল মানে এই যে বাকি পার্টটা আমরা পরে আলোচনা করবো, যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল, তারা কেউ কেউ বোসনস, কেউ কেউ ফেরমিয়নস। বোসনগুলো বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, আর ফেরমিয়নসগুলো ফেরমি-ডিটেট ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে, এবং সেইটা নিয়ে আমরা জাস্ট পরে আলোচনা করব। পরে মানে হচ্ছে মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন একটা ফর্মুলা, সেইটা নিয়ে যা কিছু আলোচনা করা আমরা করে ফেলি, একদম শেষের দিকে বোস-আইনস্টাইন এবং ফেরমি-ডিটেট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কথাবার্তা আমরা অবশ্যই বলবো। তাহলে আজকে আমাদের টোটাল আলোচনাটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেটা আমি শর্ট হ্যান্ড নোটেশনে এমবি ডিস্ট্রিবিউশন বলছি। তাহলে এবারে ভীষণ ভালো করে খেয়াল করো। তাহলে আমি যেটা বললাম যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ভ্যালিড কাদের জন্য? না ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল। তাহলে আমি শুরু করছি এরকম ভাবে যে কনসিডার n নাম্বার অফ ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস অফ মাস m, consider n number of classical identical particles of mass m which are distinguishable. For the sake of simplicity, we assume that the particles are non-interacting or independent. This part is very very important. আসলে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল তারা ইন্টারঅ্যাক্ট করতে পারে একে অপরের মধ্যে, বা তারা একে অপর মানে একজনের মোশন আরেকজনের উপর ডিপেন্ড করতে পারে। কিন্তু আমি ওই আইডিয়াল গ্যাসের মতো করে ব্যাপারটাকে ভাববো যে মলিকুলগুলো সকল যেগুলো কনসিডার করছি তারা হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিং অথবা ইন্ডিপেন্ডেন্ট। এইটা নিয়ে আমি শুরু করছি আর কি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমার সিস্টেমটা কেমন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিস্টেমটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা ডিস্টিংগুইশেবল এবং সকল নন ইন্টারঅ্যাক্টিং অর ইন্ডিপেন্ডেন্ট। তার মানে তুমি কার জন্য ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে বের করছো? না ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল অ্যান্ড নন ইন্টারঅ্যাক্টিং তাদের জন্য। আচ্ছা, এবারে আমাকে একটা ম্যাক্রো স্টেট নিতে হবে। একটা ম্যাক্রো স্টেটে যে মানে আমি একদম ফার্স্ট লেকচারে যেটা আলোচনা করেছিলাম যে একটা ম্যাক্রো স্টেট আমার ডিফাইন করতে, একটা আইসোলেটেড সিস্টেম যদি আমি কনসিডার করি যার একটা গিভেন নাম্বার অফ পার্টিকেলস আছে, গিভেন ভলিউম আছে, গিভেন এনার্জি আছে, তাদের যখন ফিক্সড ভ্যালু বলে দিচ্ছি আমি বেসিক্যালি একটা ম্যাক্রো স্টেট ডিফাইন করে ফেললাম। তাহলে লেট ভি ইজ দ্য টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম, ই ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, আর টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন আমি অলরেডি বলে দিয়েছি। তার মানে ফিক্সড ভ্যালু অফ এন ভি ই গিভস এ পার্টিকুলার ম্যাক্রো স্টেট। তার মানে দেখো আমি জাস্ট ফিক্সড ভ্যালুজ অফ এন ভি ই করে দিচ্ছি, অর্থাৎ একটা ম্যাক্রো স্টেট ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবারে কি করা হচ্ছে না, এবারে এই পার্টিকেলগুলো বিভিন্ন এনার্জি লেভেলে সাজানো হচ্ছে। একদম সেই ম্যাক্রো স্টেট থেকে যখন আমি কনফিগারেশন যেভাবে এনেছিলাম ঠিক সেই রকম ভাবে বলছি যে টোটাল এনটা পার্টিকেলের মধ্যে ধরে নাও যে n0 n1 n2 ডট 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 আর দ্য নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট রেসপেক্টিভলি, আর epsilon 0 epsilon 1 epsilon 2 dot 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 are the energies of the ground state, first excited and second excited state respectively, আর G0 G1 G2 dot 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 are the degeneracy of the ground state, first excited state, second excited state etc. অর্থাৎ কিরকম ব্যাপারটা না, তোমার যে টোটাল এনটা পার্টিকেল ছিল সেই এনটা পার্টিকেল বিভিন্ন এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড হয়েছে। গ্রাউন্ড লেভেলে নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সাইটেড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস n1, সেকেন্ড এক্সাইটেড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস n2 ডট 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 করে ith এক্সাইটেড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার ni। আর এই যে বিভিন্ন কোয়ান্টাম স্টেটস গুলো তাদের এনার্জি কতক্রমে epsilon 0 epsilon 1 epsilon 2 ডট 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 ডট, আর তাদের ডিজেনারেসি কতক্রমে G0 G1 G2 ডট ডট ডট। অর্থাৎ আমি এমন একটা সিস্টেম কনসিডার করলাম, এরকম একটা সিস্টেম কনসিডার করলাম যে সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা লেভেলের এনার্জি এবং তার ডিজেনারেসি বলে দেওয়া আছে, এবং সেইখানে পার্টিকেলগুলো একটা পার্টিকুলার ওয়েতে সাজানো আছে, এবং এই যে পার্টিকুলার সাজানোটা একটা পার্টিকুলার কনফিগারেশন নিচ্ছে। হ্যাঁ, এবং এই কনফিগারেশনটাকে তুমি সিম্বলিক্যালি লিখছো কি করে না n0 n1 n2 ডট 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 এইটা। তাহলে এইটা হচ্ছে একটা পার্টিকুলার কনফিগারেশন। আচ্ছা, কনফিগারেশনটা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট লিখে ফেলেছি, এইটা এই ফার্স্ট ব্র্যাকেট লিখে ফেলেছি, এইটা একটু লেখা উচিত হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট।
তাহলে একটা কনফিগারেশনকে শর্ট হ্যান্ড নোটেশনে আমরা ফার্স্ট লেকচারেই দেখিয়েছিলাম যে কেমন করে সেটাকে লিখতে হয়। আচ্ছা, এবং ফার্স্ট লেকচারে এটাও দেখিয়েছিলাম যে যদি এই পার্টিকেলগুলো এই পার্টিকুলার ওয়েতে সাজানো থাকে, যে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেল n0, ফার্স্ট এক্সাইটেশনের নাম্বার অফ পার্টিকেল n1, সেকেন্ড এক্সাইটেশনে n2 ডট 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 ডট, এবং ওই যে এনার্জি লেভেলগুলো ডিজেনারেসি g0, g1, g2 ডট 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 ডট, তাহলে থার্মোডাইনামিক ওয়েট বা এই কনফিগারেশনের আন্ডারে যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা কি হয় না n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমরা ফার্স্ট লেকচারে ডিরাইভ করে দেখেছিলাম যে যদি তোমার ডিজেনারেসি থাকে, যদি এমন হয় গ্রাউন্ড স্টেট যার ডিজেনারেসি g0 সেখানে নাম্বার অফ পার্টিকেলস n0টা আছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট তার ডিজেনারেসি g1 যেখানে নাম্বার অফ পার্টিকেলস n1টা আছে, সেকেন্ড এক্সাইটেড স্টেট যেখানে ডিজেনারেসি g2 যেখানে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে n2, এবং একটা ith স্টেট যেখানে ডিজেনারেসি gi এবং নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার ni। তাহলে এই কনফিগারেশনে করসপন্ডিং যে নাম্বার অফ মাইক্রোস্টেটস অর্থাৎ থার্মোডাইনামিক ওয়েট সেইটা হচ্ছে তোমার এই ফর্মুলা দিয়ে চলে w ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। আর এটা নন ডিজেনারেটের বদলে যদি নন ডিজেনারেট হয়ে যেত, তার জিআই গুলো সব 1 করে দাও, তখন w হয়ে যেত n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে ডিজেনারেট হলে তোমার জাস্ট আগের এক্সপ্রেশন, আর একটা স্পেশাল কেসে যদি নন ডিজেনারেট এনার্জি লেভেলস হয়ে যেত তাহলে g0, g1, g2 ইত্যাদিগুলো সব 1 হয়ে যেত, তখন w এক্সপ্রেশন হচ্ছে এইটা হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত যেটা বলেছে পরিষ্কার? কারো অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। দেখো কারো কোনো অসুবিধা আছে? স্যার নন ইন্টারেক্টিং ধরে নিচ্ছি কেন স্যার, ওটা একটু বলুন। আচ্ছা, নন ইন্টারাক্টিং ধরে নিচ্ছি তার কারণটা হচ্ছে এই পরে খুব ব্যাপারটা তোমার পরিষ্কার হবে যে এই যে তুমি খেয়াল করো যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এবারে যে আসবো আমি, তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের ডেফিনেশনটা কেমন করে আসছিল? মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা কিন্তু দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটিজের উপরে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটিজ কি বলছে না অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। এবারে বলো যে এই যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল কখন হবে? যখন কিন্তু পার্টিকেলগুলো নন ইন্টারঅ্যাক্টিভ বা ইন্ডিপেন্ডেন্ট। আমি সেই ফার্স্ট লেকচারটা একটুখানি মেমোরাইজ করো যে আমি 3টে কনফিগারেশন এ বি সি করেছিলাম। এ কনফিগারেশনের 3টে এনার্জি লেভেলে 3টে পার্টিকেল ছিল, তাহলে সেই ধরনের মাইক্রোস্টেট হতে পারে 6টা। সেখানটার ক্ষেত্রে একটায় দুটো একটাই ছিল, সেখান থেকে মাইক্রোস্টেট পাচ্ছিলে তুমি 3টে। আর থার্ডটায় হচ্ছে একটা লেভেলে 3টে পার্টিকেল ছিল, সেখান থেকে তুমি মাইক্রোস্টেট পেয়েছিলে হচ্ছে একটা। তাই 10টা মাইক্রোস্টেট ইকুয়ালি প্রবাবল বললে, সেই জন্যই তো তোমার 1 নম্বর কনফিগারেশন যেখানে 6টা তোমার মাইক্রোস্টেট, সেটাকে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বলছো। তাই যে সমস্ত মাইক্রোস্টেট গুলো ইকুয়ালি প্রবাবল বলছো কেন? কারণটা হচ্ছে যে তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। ধরো যদি এমন হতো, যেটা আমি বলছিলাম যে তোমার ওই যে মানে হয়তো 3 বন্ধু তারা প্রচন্ড ইন্টিমেট, তাই প্রচন্ড যদি ইন্টিমেট থাকে তাহলে একটা লেভেলে 3 জন থাকা সেটা পছন্দ করবে। তা তখন কি হবে যে 10টার মধ্যে যেটা লাস্টেরটা ছিল, যে একটা পার্টিকুলার লেভেলে 3টে পার্টিকেল আছে, তাদের মধ্যে স্ট্রং ফেভারেবল অ্যাট্রাকশন যদি থাকে, সে বেসিক্যালি ওইটাই পছন্দ করবে। আবার ধরো যদি এরকম হতো যে পার্টিকেলগুলো ফেরিমিয়ন্স যদি হতো, তাহলে একটা কোয়ান্টাম স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারে না, তখন বেসিক্যালি কি হচ্ছে লাস্টেরটা সেটা হচ্ছে তোমার লিস্ট মানে প্রবাবল হতো। তাহলে দেখো যদি তারা রিপালশন বা অ্যাট্রাকশন করে, তাহলে কিন্তু প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটিস থাকে না, তুমি মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের কনসেপ্টও থাকে না, এবং তুমি যে ডিমান্ড করছিলে যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা মোরাললেস সোললি কন্ট্রোল হচ্ছে বাই দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, সেটা তুমি আর বলতে পারো না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে হেজিটেট করবে না, কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। আচ্ছা, এবার আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করে। এটা একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, যেটাকে আমি ওই গ্রাউন্ড স্টেটে n0, ফার্স্ট এক্সটেন্টে n1, সেকেন্ড এক্সটেন্টে n2 ডট 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 পার্টিকেলে যেটা আছে বলছে, এটা হচ্ছে তোমার একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। আচ্ছা, এবারে এই কনফিগারেশনটা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কখন হবে না, যখন এই n0, n1, n2, n3 এই ভ্যালুগুলো এমন, অর্থাৎ
এই যে টোটাল এন নাম্বার অফ পার্টিকেলস আছে সেটা বিভিন্ন এনার্জি লেভেলে এমনভাবে ডিস্ট্রিবিউটেড হবে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাম হয়, তাই তো? ডব্লিউ ম্যাক্সিমাম মানে হচ্ছে তোমার মানে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে হচ্ছে ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এবং ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ যখন করব তখন কি আমায় করতে হচ্ছে না এই যে পার্টিকুলার সিস্টেম তার ক্ষেত্রে কোন লেভেলের কি এনার্জি হবে এবং তার ডিজেনারেসি কত সেটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে আছে। তাহলে যেটা আমি পাল্টাতে পারি সেটা হচ্ছে এই যে কোন লেভেলে কটা পার্টিকেলস থাকবে, তাহলে যে কোন লেভেলে কটা পার্টিকেলস থাকবে এইটা হচ্ছে n0 n1 n2 ডট 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 ডট, এই ভ্যালুগুলোকে আমি আমার মতো করে চেঞ্জ করব যাতে করে কিনা ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। আর ডব্লিউ যে পার্টিকুলার সেট অফ ভ্যালুজের জন্য সেট অফ ভ্যালুজ অফ n0 n1 n2 n3 ইত্যাদির জন্য হচ্ছে ডব্লিউটা ম্যাক্সিমাম হচ্ছে, সেইটাই তোমার দেবে হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তাহলে কি হচ্ছে না উই হ্যাভ টু ফাইন্ড এ স্পেসিফিক সেট অফ ভ্যালুজ অফ ni's for which thermodynamic weight will be maximum and that will give the most dominating configuration. তাহলে জাস্ট এই n0 n1 n2 অর্থাৎ যেটা আমি ni's বলছি তার এমন একটা সেট অফ ভ্যালুজ নিতে হবে যাতে করে থার্মোডাইনামিক ওয়েট ডব্লিউটা ম্যাক্সিমাম হবে এবং সেটাই তোমার মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। বোঝা গেল কেমন করে আমি মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা বের করব, তার ফিলোসফিটা কি? পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে দেখো এবারে হাউ টু ফাইন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তাহলে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া ফর ফাইন্ডিং দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কি না ডব্লিউটা ম্যাক্সিমাম হবে মানে ডিডব্লিউটা জিরো হবে। সেকেন্ড লটা ছিল না যে তোমার এনট্রপিটা অলওয়েজ বাড়ছে কিন্তু এনট্রপি যখন তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যায় তখন ডিএসটা কত লিখতে হয়? জিরো লিখতে হয়। তাই যখন ম্যাক্সিমামে পৌঁছে যাবে তখন ডিডব্লিউটা জিরো হবে। আর এবারে দেখো এই ডব্লিউ যেহেতু n0 n1 n2 সবার উপর ডিপেন্ড করে তাহলে তোমার যেটা লিখতে হবে যে মানে এই যে এই পার্টটাকে আমি একটুখানি খুলে তোমায় দেখাই এটা অ্যাকচুয়ালি এটা কি মানেটা কি, যে দেখো এই যে ডব্লিউটা তুমি লিখছো ডব্লিউটা কার কার ফাংশন, ডব্লিউটা বেসিক্যালি কোন লেভেলে কতগুলো পার্টিকেলস আছে তার ফাংশন, n0 এর ফাংশন, n1 এর ফাংশন, n2 এর ফাংশন ডট 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 ডট, ni এর ফাংশন ডট ডট ডট। আর এবারে যখন ডিডব্লিউ লিখবে তখন কি লিখবে তুমি? নিশ্চয়ই এটাকে লিখবে ডেল ডব্লিউ বাই ডেল n0 ইন্টু dn0 প্রথমটা হলো প্লাস ডেল ডব্লিউ বাই ডেল n1 dn1 প্লাস ডেল ডব্লিউ বাই ডেল n2 dn2 প্লাস ডট 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 প্লাস তোমার ডেল ডব্লিউ বাই ডেল ni ইন্টু dni প্লাস ডট ডট ডট। তাহলে জেড যদি একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই থাকে ডিজেড কেমন করে লেখো? ডেল জেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, ঠিক এইরকম করে। তাহলে এখানে এই যে মানে এখানে না এই যে কাকে কাকে আমি মানে কনস্ট্যান্ট রাখছি সেটা এক্সপেশালি লিখছি না, মানে পরিষ্কার n0 রেসপেক্টে যখন পার্শিয়ালি ডেরিভেটিভ করছি n0 বাদ দিয়ে বাকি সবাই n1 n2 n3 সবাইকে আমি কনস্ট্যান্ট রাখবো। এখানে যখন n1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি n1 বাদ দিয়ে বাকি সবাই তাকে আমি কনস্ট্যান্ট রাখবো। তাহলে এটা তোমার কাছে পরিষ্কার। আচ্ছা এবারে এই যে জিনিসটা এই যে ডান দিকের জিনিসটাকে এই মানে বেসিক্যালি অনেকগুলো টার্মের যোগ আছে, তাহলে অনেকগুলো টার্মের যোগ থাকলে সেটা শর্টহ্যান্ড নোটেশনে কেমন করে লেখে? সামেশন ওভার i ডেল ডব্লিউ বাই ডেল ni ইন্টু dni। এটা যেখানে কি যেখানে আইটা হচ্ছে তোমার 0 থেকে শুরু 0 1 2 3 ডট 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 এইটা। তাহলে দেখো ডিডব্লিউটা হচ্ছে সামেশন ওভার i ডেল ডব্লিউ বাই ডেল ni ইন্টু dni, তাই লিখেছি দেখো ডিডব্লিউ হচ্ছে সামেশন ওভার i ডেল ডব্লিউ বাই ডেল ni ইন্টু dni। এবারে যেহেতু তোমার n1 হ্যাঁ দেখো এবারে যেটা কথা হচ্ছে যে তোমার ডব্লিউটা তুমি ম্যাক্সিমাইজ করছো তাহলে ডিডব্লিউটা তোমার বেসিক্যালি জিরো হতে হচ্ছে। তাহলে দেখো ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া টু ম্যাক্সিমাইজ ডব্লিউ হচ্ছে ডিডব্লিউটাকে জিরো করা, অর্থাৎ এই পার্টটা হচ্ছে তোমার জিরো হওয়া। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা এবারে প্রবলেমটা যেটা হচ্ছে এই যে ডেল ডব্লিউ বাই ডেল ni, হ্যাঁ এইটা বাট দিস রিকোয়ার্স টু ডিফারেন্সিয়েট ফ্যাক্টোরিয়াল অফ এ ভেরি লার্জ নাম্বার হুইচ ইজ নন ট্রিভিয়াল। তোমার এই যে ডেল ডব্লিউ বাই ডেল ni যখন তুমি করবে যেহেতু ডব্লিউর এক্সপ্রেশনে niটা আছে কেমন করে না ni ফ্যাক্টোরিয়াল হিসেবে আছে, সেই জন্যে তুমি অ্যাকচুয়ালি যখন ডেরিভেটিভটাকে করবে তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি একটা লার্জ নাম্বার তার ফ্যাক্টোরিয়ালের ডেরিভেটিভ করতে হবে, যেটা দেখো তুমি কিন্তু করতে জানো না এখন পর্যন্ত।
তাহলে উপায়টা কি? সেই উপায়টাই হচ্ছে আমি আগের ক্লাসে যখন স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন বলেছিলাম তখন এই পয়েন্টটা ভীষণভাবে উল্লেখ করেছিলাম। প্রথম কি না, উপায়টা হচ্ছে দেখো যে তুমি ডব্লু কে তোমার কি দরকারটা কি, তুমি কেন এত কিছু করছো? তুমি করছো হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করছো। আচ্ছা, এবারে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কারা না, বেসিক্যালি এই যে N0 N1 N2 N3 অর্থাৎ বিভিন্ন এনার্জি লেভেলে যে পার্টিকেলস গুলো আছে তাদের সংখ্যা, যার জন্য ডব্লুটা ম্যাক্সিমাম হয়। তার মানে তোমার ডব্লুটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা নিয়ে তুমি ইন্টারেস্টেড নও, তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে N0 N1 N2 N3 তার স্পেসিফিক সেট অফ ভ্যালুজ এর জন্য, যার জন্য ডব্লুটা ম্যাক্সিমাম হয় অর্থাৎ ডিডব্লুটা 0 হয়। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে সেট অফ ভ্যালুজ অফ N0 N1 N2 N3 ইত্যাদির জন্য ডব্লু ম্যাক্সিমাইজ হয় না, LNW তখন ম্যাক্সিমাইজ হয়। কারণ তোমার এক্স বাড়লে ln x ও বাড়ে, তাহলে যে পার্টিকুলার সেট অফ ভ্যালুজের জন্য ডব্লুটা ম্যাক্সিমাইজ হবে সেই পার্টিকুলার সেট অফ ভ্যালুজের জন্য LNW ও ম্যাক্সিমাইজ হবে। সেই জন্য তোমার যদি উদ্দেশ্য থাকে N0 N1 N2 N3 নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যাটাকে জাস্ট বের করা, তখন তুমি ডব্লু কে ম্যাক্সিমাইজ না করে LNW কে ম্যাক্সিমাইজ করো না, কোনো অসুবিধা নেই, মানে ম্যাথামেটিক্যালি কোথাও কিছু আটকাচ্ছে না। তাহলে ফর এ পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ NIs for which W is maximum, LNW will automatically be maximum. Hence, instead of maximizing W, we may maximize LNW. তার মানে এই যে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়াটা ছিল DW টাকে 0 হওয়া, তার বদলে আমি DLNW কে 0 করতে পারি। ঠিক আগের মতোই DLNW টাকে আমি লিখবো কি করে, সামেশন ওভার I del LNW by del NI into DNI equal to 0 for all I equal to 0 1 2 3 dot 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 dot। তাহলে এই লাইনটা বুঝতে পারলে কিনা দেখো যে আমার জাস্ট এইখান থেকে এইটা, যে তুমি যদি ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হচ্ছে এনআই ফ্যাক্টোরিয়ালের বেসিক্যালি ডেরিভেটিভ করতে হচ্ছে, যেটা একটা নন ট্রিভিয়াল কাজ। এবারে সেইটা আমাকে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য আমি দুটো স্টেপ জাস্ট উল্লেখ করছি। প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো যদি আমি ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করার বদলে LNW কে ম্যাক্সিমাইজ করি তাহলে কি আমি মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা পাবো না? উত্তর হচ্ছে পাবো। কারণটা হচ্ছে যে তুমি জাস্ট বিভিন্ন সেট অফ ভ্যালুজ অফ N0 N1 N2 N3 ইত্যাদি ইত্যাদি তুমি নিলে তুমি দেখলে কোন সেট অফ ভ্যালুর জন্য ডব্লুটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ডব্লু গুলোকে তুমি কম্পেয়ার করছো, ধরো একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, তার জন্য ডব্লুটা হলো W1, অন্য ডিস্ট্রিবিউশনে সেটা হলো W2, আরেকটা ডিস্ট্রিবিউশন এটা হলো W3। এইভাবে করে 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 ট্রায়াল এন্ড এরর করে তোমাকে দেখতে হবে যে কোন পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে কিন্তু ডব্লুটা ম্যাক্সিমাম হয়েছে। এবার এই W1 W2 W3 ইত্যাদি কম্পেয়ার করার বদলে যদি আমি LNW1 LNW2 LNW3 ইত্যাদি কম্পেয়ার করতাম, তা যে পার্টিকুলার সেট অফ ডিস্ট্রিবিউশনের জন্য বা যে পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ N0 N1 N2 N3 এদের জন্য ডব্লুটা তোমার ম্যাক্সিমাইজ হয়েছিল, সেই পার্টিকুলার সেট অফ ভ্যালুজের জন্য কিন্তু LNW-টা ম্যাক্সিমাম হবে। এইটা বুঝতে কোথাও কোনো অসুবিধা হলো কিনা আমায় বলো প্রথমে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? কারো অসুবিধা হলে বলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে ঠিক আছে বাবা, ডব্লিউর বদলে LNW কে ম্যাক্সিমাইজ করলাম, করে আমার লাভ কি? লাভ আছে। লাভটা কি না, এই LNW কে ম্যাক্সিমাইজ করলে যেটা তুমি করতে পারবে, তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করতে পারবে। আর স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা কি, যেটা আগের দিন আমি খুব ভালো করে বলেছি, ln x ফ্যাক্টোরিয়াল, সেটাকে তুমি লিখতে পারো x ln x মাইনাস x। এবং আগের দিন আমি একটা টেবিল করে তোমায় দেখিয়েছিলাম যে যদি এক্সটা বেশ বড় হয় তাহলে সেই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু ভীষণই ভালো, মানে এক্স যদি খুব ছোট হয় তাহলে এর একটা অনেক বেশি হচ্ছিল। হ্যাঁ, আমি ওই 150 পর্যন্ত ক্যালকুলেট করে তোমায় দেখিয়ে দিয়েছিলাম যে আলটিমেটলি এই মানে সত্যি সত্যি ln x ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আর x ln x মাইনাস x এর ভ্যালু তারা ভীষণ কাছাকাছি হয়ে যাচ্ছে, ইভেন হোয়েন x ইকুয়াল টু অ্যারাউন্ড 150। আর যদি তোমার ওটা অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার হয় তাহলে দেখবে এর একটা নেগলিজিবলি স্মল, অর্থাৎ স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন তখন কিন্তু ভীষণ ভ্যালিড হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে কি, ডব্লুর বদলে যদি LNW নাও তাহলে তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা কেমন করে কাজে লাগাতে পারছো দেখো। ডব্লুর এক্সপ্রেশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i, পাই মানে এখানে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার তুমি লগ নিলে, এটা LNW সমান কি ln n ফ্যাক্টোরিয়াল হলো। আচ্ছা, একটু খেয়াল করো, আমি একটুখানি তোমাকে দেখাই, মানে হয়তো মানে আমি জাস্ট মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তবুও মানে হয়তো অনেকের হয়তো কিছুটা মানে কনফিডেন্স পেতে পারো যে এই যে পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল মানে বেসিক্যালি কি না, তোমার gi মানে সরি g0 টু দি পাওয়ার
n0 ডিভাইডেড বাই n0 ফ্যাক্টোরিয়াল, g1 টু দি পাওয়ার n1 ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল ডট 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 gi টু দি পাওয়ার ni বাই হচ্ছে ni ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এই যে গুণ আছে, এটা যোগ টোগ না কিন্তু গুণ আছে। ডব্লু এই যে এটা শর্ট হ্যান্ড নোটেশনে পাই ওভার আই জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল লিখেছি, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার এইটা। আচ্ছা, এবারে তুমি দেখো যখন তুমি এল এন ডব্লু বলছো, এটা তো গুণ হিসেবে আছে, গুণ হিসেবে হলে কি যোগ হয়ে যায়, তাহলে এন এল এন ফ্যাক্টোরিয়াল যেমন আছে হলো। এবারে দেখো এই যে এবারে এই পার্টটা কি হবে, মানে এই যে প্রত্যেকটা পার্ট তুমি তখন লগ নিচ্ছ, প্রত্যেকটা পার্ট লগ নিলে কি হচ্ছে না, দেখো খেয়াল করে এই যে প্রথম পার্টটা হলো g0 সরি n0 ln g0 দেখো এই পার্টটা যখন করছো তাহলে উপরে লগ মাইনাস এটা মানে n0 ln g0 মাইনাস ln n0 ফ্যাক্টোরিয়াল। এই যে এই পার্টটাকে তুমি লগ নাও কি হবে দেখো, মানে উপরের লগ মাইনাস নিচের লগ, মানে লগ অফ এক্স ওয়াই মানে কি লগ এক্স মাইনাস লগ ওয়াই, তো তাহলে এটার লগ মাইনাস এটার লগ। এবার এটার লগ যখন তুমি করছো এর পাওয়ার হিসেবে যেহেতু n0 আছে তাহলে n0 আগে হয়ে যাবে n0 ln g0 মাইনাস ln n0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপরের পার্টটা কি হবে প্লাস n1 ln g1 মাইনাস ln n1 ফ্যাক্টোরিয়াল। তারপরের পার্টটা কি হবে ডট 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 ডট, শেষেরটা কেমন করে লিখবো না ni ln gi মাইনাস ln ni ফ্যাক্টোরিয়াল। এই তো বোঝা গেল এইটা। তাহলে এবারে দেখো এই পার্টটা যেমন আছে আমি রেখে দিয়েছি, এইখানে রেখে দিয়েছি। আর এবারে এই যে বাকি টার্মগুলো দেখো, এই টার্মটা এই টার্মটা এই টার্মটা সব একই রকম দেখতে টার্ম, শুধু কি হচ্ছে না অনেকগুলো যোগ হয়ে গেছে। তা যোগ যদি হয় তাহলে এই যে পুরো যোগটাকে কেমন করে লিখতে পারো সাম ওভার আই ni ln gi মাইনাস ln ni ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে টার্মগুলো এই টার্মগুলো দেখো আগে যেখানে তোমার ডব্লিউর এক্সপ্রেশনে যেটা গুণ হিসেবে ছিল, যখন তুমি ln হিসেবে নেবে সেটা বেসিক্যালি তোমার যোগ হিসেবে হয়ে যাবে, এবং এই পার্টটাকে যোগ করলে কত দাঁড়াচ্ছে ni ln gi মাইনাস ln ni ফ্যাক্টোরিয়াল। তা দেখো এইখান থেকে এই স্টেপটা এইটা তোমার কাছে পরিষ্কার কিনা, কারো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে। না স্যার না ঠিক স্যার, আছে। ঠিক আছে। আচ্ছা, আর এবারে দেখো এই ফর্মে পড়ে গেছে। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে গেলে তোমার ln x ফ্যাক্টোরিয়াল লাগে, তুমি কি পেয়েছো একটা ln n ফ্যাক্টোরিয়াল পেয়েছো, আবার এইখানে দেখো ln ni ফ্যাক্টোরিয়াল পেয়েছো। এই দুটো জায়গা অন্তত আছে যেখানে তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবে। দেখো আমি ln n ফ্যাক্টোরিয়াল সেইটা স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে আমি লিখলাম কি n ln n মাইনাস n সাম ওভার i যেমন আছে আছে ni ln gi যেমন আছে আছে মাইনাস এই পার্টটা কি হয়ে যাবে না ni ln ni মাইনাস ni ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে জিনিসটা এইটা তুমি এখানে অত ইকুয়াল না করে আমি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল সাইনটা তুমি দিতে পারো। দেখো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন এই দু জায়গায় তুমি ব্যবহার করলে তা কি দাঁড়াচ্ছে না n ln n মাইনাস n হলো। এবার আমি এইটাকে কেমন এই সামটাকে দেখো এই একটা টার্ম এই একটা টার্ম একটা তিনটে সামে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি, সামেশন ওভার i ni ln gi মাইনাস সামেশন ওভার i ni ln ni, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল প্লাস সামেশন ওভার i ni। আচ্ছা এইটা কি সামেশন ওভার i ni টা কি, এইটাই তোমার টোটাল নাম্বার অফ পার্টিকেলস। যদি টোটাল নাম্বার অফ পার্টিকেলস হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে মাইনাস এন আছে এখানে প্লাস এন আছে, তার মানে এই টার্মটা আর এই টার্মটা কি হলো তোমার কেটে গেল, কেটে গিয়ে পড়ে রইল কত n ln n প্লাস সামেশন ওভার i ni ln gi মাইনাস সামেশন ওভার i ni ln ni। দেখো এই ln w তার এক্সপ্রেশন হচ্ছে এইটা হয়ে গেল। দেখো কি আমি কি যেটা দেখাতে চেয়েছি সেটা কি ফ্যাক্টোরিয়াল হাওয়া হয়ে গেছে। তুমি যখন এইখানে যদি তুমি দেখতে এইখানে ফ্যাক্টোরিয়ালটা ছিল, কিন্তু যখন লগ নিয়ে নিলে তারপর তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে দেখো ফ্যাক্টোরিয়াল সেটা আউট হয়ে গেছে। তাহলে কি হলো ফ্যাক্টোরিয়াল ইজ গন, ফ্যাক্টোরিয়ালটা চলে গেল। তো ফ্যাক্টোরিয়াল যদি চলে যায় এই আলটিমেটলি পরে যখন তোমাকে এই ডেরিভেটিভটাকে করতে হবে
এই যে ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই যখন তোমাকে করতে হবে, এখন আর আমার কোনো অসুবিধা নেই, কারণ এল এন ডব্লিউর মধ্যে যেহেতু তোমার কোনো ফ্যাক্টোরিয়াল নেই, এখন এই যে সামেশন ওভার আই এন আই এল এন এন আই বা এখানে যা আছে সামেশন ওভার আই এন আই এল এন জি আই, এই ডেরিভেটিভ করার কোনো ব্যাপার না। তাহলে বোঝা গেল কেন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ না করে আমি এল এন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করার কথা ভাবলাম, কারণ আমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করতে পারছি। ব্যাপারটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা, এবার ওই কাজটাকে করি। না স্যার। এই যে ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন এইটা আমাকে বের করতে হবে, কারণ আমি আলটিমেটলি এই যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। তো এই যে ডিএল এন ডব্লিউ যেটা সামেশন ওভার আই ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডিএন আই ইকুয়াল টু 0, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই এটাকে আমি বের করতে হবে। আমি বেরটাকে করছি। দেখো ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই যখন তুমি করছো, ডেল ডেল এন আই এল এন ডব্লিউর এক্সপ্রেশনটা আমি আবার লিখে ফেললাম আরেকবার, এন এল এন এন প্লাস সামেশন ওভার আই এন আই এল এন জি আই মাইনাস সামেশন ওভার আই এন আই এল এন এন আই। তাহলে এবারে দেখো এই তিনটে টার্ম আছে, তিনটে টার্মের জন্য ডেরিভেটিভটাকে আলাদা আলাদা করে লিখলাম। ডেল ডেল এন আই অফ এন এল এন এন প্লাস ডেল ডেল এন আই, এইটার জায়গায় তুমি লিখলে সামেশন ওভার আই এন আই এল এন জি আই যেমন আছে লিখলাম, মাইনাস ডেল ডেল এন আই সামেশন ওভার আই এন আই এল এন এন আই। আচ্ছা তোমরা আমাকে জাস্ট বলো তো, মানে এই নিচের লাইনগুলো না দেখে আমাকে জাস্ট বলো যে এই পার্টটা কত হবে। মানে ডেল ডেল এন আই মানে এন এল এন এন, এন যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস একটা গিভেন ম্যাক্রো স্টেটের জন্য টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে কনস্ট্যান্ট, তাকে তুমি পার্সিয়ালি ডেরিভেটিভ করছো হচ্ছে এনআই এর টার্মসে। এবারে বলো এই ভ্যালুটা কত হবে, এই নিচের পার্টটা না দেখে তুমি বলো যে এটা কত হওয়া উচিত। স্যার 0। আচ্ছা এইটা বলছো তোমার 0 হওয়া উচিত, তাই তো? 0 এইটা হওয়া উচিত বলছো। আচ্ছা এটা কেউ কন্ট্রাডিক্ট করছো কি? কেন 0 হওয়া উচিত বলছো? ক্যাপিটাল এনটা কনস্ট্যান্ট তাই। ক্যাপিটাল এটা কনস্ট্যান্ট তাই, একদম। তাহলে দেখো ক্যাপিটাল এনটা কনস্ট্যান্ট বলে এইটা নাকি 0 হওয়া উচিত। উত্তর হচ্ছে না, 0 হওয়া উচিত নয়। দেখো কনস্ট্যান্ট যদি হয় তার টোটাল ডেরিভেটিভ 0 হয়, কিন্তু তুমি তো এখানে করছো পার্সিয়াল ডেরিভেটিভ। মানে যদি তোমার কোন একটা জিনিস কনস্ট্যান্ট হয় তাহলে তার টোটাল ডেরিভেটিভ 0 হয়। তুমি ধরো আমি কথার কথা বলছি, জেড হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা এবারে জেডটা একটা কনস্ট্যান্ট, এবারে তুমি যখন এইভাবে লিখছো জেড এর চেঞ্জ উইথ মানে টোটাল জেড যদি কনস্ট্যান্ট ডিজেড ইকুয়াল টু 0 হবে। আচ্ছা এবারে এই জেডটাকে যদি তুমি অ্যাজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই লেখো, তাহলে ডেল জেড বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ডিওয়াই দিস শুড বি ইকুয়াল টু 0, তাই তো? জেড যদি একটা কনস্ট্যান্ট হয় দিস শুড বি ইকুয়াল টু 0। এবারে এইটা কি কখনো গ্যারান্টি করে যে ডেল জেড বাই ডেল এক্স এটাকে 0 হতে হবে? এটা কি কোনোভাবে গ্যারান্টি করে কোন একটা পার্সিয়াল ডেরিভেটিভ? মোটেই না। এর ভ্যালুটা যা, এর ভ্যালুটা সেটা বাট অপোজিট ইন সাইন হলেই তোমার চলে যাবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুমি হ্যাঁ, কিন্তু স্যার। টোটাল ডেরিভেটিভ করছো না, পার্সিয়াল ডেরিভেটিভ করছো। তুমি আরেকটু ভালো করে তোমায় দেখাই, তাহলে আরো তোমার কাছে পরিষ্কার হবে জিনিসটা। ধরো এই কালিটা ইউজ করো, আচ্ছা লাল কালি ইউজ করি। ধরো এই যে এন এল এন এন, এন এল এন এন যখন তুমি করছো, আমি কিভাবে ব্যাপারটাকে দেখছি, ধরো এই যে এন এল এন এন, এইটা ডেল ডেল এন আই ছিল, তো আমি করলাম কি ডেল ডেল এন, এন এল এন এন করলাম, আর তার সাথে আমি ডেল এন বাই ডেল এন আই করে দিলাম। আমি করতে পারি এটা, মানে এইটাকে এইভাবে লিখতে পারি তো, ডেল ডেল এন করলাম আবার এখানে ডেল এন বাই ডেল এন আই করলাম, করতে পারি। আচ্ছা এবারে এই পার্টটা দেখো, এই পার্টটা তো এন এল এন কে যদি আমি এন এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে প্রথমটা হচ্ছে এন আর এল এন এর ডেরিভেটিভ হলো 1 বাই এন, এন এন কেটে গিয়ে 1 হলো, আর তার পরের পার্টে এল এন এন কে আমি রেখে দিলাম আর এন এর ডেরিভেটিভ হলো 1 দিয়ে, তাহলে 1 প্লাস এল এন এন হলো। তাহলে এই যে ভেতরের পার্টটা 1 এল এন এন হলো, আর পড়ে আছে কত? পড়ে আছে যে পার্টটা সেটা হচ্ছে ডেল এন বাই ডেল এন আই। তাহলে এটা খেয়াল করে দেখো, ডেল ডেল এন আই
এনটা কত, এন জিরো প্লাস এন ওয়ান প্লাস এন টু প্লাস ডট 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 প্লাস এন আই প্লাস ডট ডট ডট, এইটা ক্যাপিটাল এনটা সেটা কত, এন জিরো প্লাস এন ওয়ান প্লাস এন টু প্লাস ডট 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 আপ টু এন আই পর্যন্ত। আর এবারে যখন তুমি পার্সিয়ালি ডেরিভেটিভ করছো তখন কি হবে, তখন দেখো এই এন পার্সিয়ালি ডেরিভেটিভ করছো এন আই এর রেসপেক্টে, তাহলে এন জিরোর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এন আই যদি পার্সিয়ালি ডেরিভেটিভ করে কত দেবে, জিরো দেবে। এন ওয়ান করলে জিরো দেবে, এন টু করলে জিরো দেবে, তাহলে পড়ে থাকবে কোথায়, শুধুমাত্র এন আই কে যখন এন আই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেইটা শুধু পড়ে থাকবে এবং সেটা কত, ওয়ান। তার মানে কি হলো, যখন তুমি পরের লাইনে এইটাকে এইরকম ভাবে লিখে নিলে ডেল ডেল এন এন এল এন এন ডেল এন বাই ডেল এন আই, তাহলে এই ডেল ডেল এন এন এল এন এন যখন তুমি করছো সেটা তোমার দিচ্ছ ওয়ান প্লাস এল এন এন, আর ডেল এন বাই ডেল এন আই সেটা যে সিম্পলি ওয়ান দিচ্ছে। অর্থাৎ দেখো যে জিনিসটা তুমি জিরো বলে আশা করছিলে সেই জিনিসটার কিন্তু একটা নন জিরো ভ্যালু আছে এবং সেটা হচ্ছে এইটা। কি এই ফার্স্ট পার্টটা ডেরিভেটিভটা পরিষ্কার না পরিষ্কার নয়? হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো কারো অসুবিধা আছে এই পার্টটা? না স্যার ঠিক আছে। আর এইটা ভুল হওয়াটা খুব স্বাভাবিক, মানে অ্যাটকিনসের বইও কিন্তু এই ভুলটা করে দেওয়া আছে, মানে অ্যাটকিনসের বই এতগুলো এডিশন হয়েছে তারপরেও কিন্তু এই ভুলটা কিন্তু আছে। হ্যাঁ, মানে এই জন্য তোমাদের ভুল হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না, ভুল হতেই পারে। অ্যাটকিনসের মতো বই যদি ভুল করে তাহলে এটা ভুল হওয়াটা খুব একটা মানে অস্বাভাবিক নয় কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে, কিন্তু এটা একটা ভ্যালু থাকবে। আচ্ছা এবার বাকি পার্টটা দেখো, ডেল ডেল এন আই সামেশন ওভার আই এন আই এল এন জি আই এর যদি ডেরিভেটিভ করো, আচ্ছা এই তো পরের লাইনে লিখেছি, এই যে ডেল ডেল এন আই সামেশন ওভার আই এন আই এল এন জি আই, এই যে পার্টটা এইখান থেকে শুধুমাত্র তুমি এল এন জি আই পাবে। দেখো সামেশন টামেশন কিন্তু আর থাকছে না, মানে দেখো আচ্ছা আমি একটু জাস্ট বলি যে ডেল ডেল, আচ্ছা তুমি না দেখে বলো তো এইটার উত্তর কত হওয়া উচিত, মানে এইটা কত হওয়া উচিত তুমি আমায় বলো, এই উত্তরটা দেখতে হবে না, জাস্ট এইটা যখন ডেরিভেটিভ করবে, মানে আমি বলছি এই পার্টটা যখন তুমি ডেরিভেটিভ করছো ডেল ডেল এন আই সামেশন একটা আছে কিন্তু, হ্যাঁ সামেশন আবার আই এন আই এল এন জি আই, এই যে পার্টটা করছো তুমি, এর উত্তর কত হবে তুমি যা সময় বলো, কি হওয়া উচিত, কে বলবি? এই তো জাস্ট এইটুকু ডেরিভেটিভ করতে বলছে, ডেল ডেল এন আই সামেশন আবার আই এন আই এল এন জি আই, তার উত্তর কত হবে? কে বলবি? সামেশন অফ লগ আই সামেশন লগ আবার জি আই এল এন জি আই, কি ও এটা বলছে, এটাই তো হওয়া উচিত নাকি, না অন্য কিছু কেউ বলছো? কি কেউ কিছু বলছো? না স্যার। না তাহলে এটাই হবে তো নাকি? হ্যাঁ স্যার। কিন্তু আমি তো এখানে সামেশনটা দিইনি, তাহলে কি হবে, আমি ভুল করেছি নিশ্চয়ই, মানে আমার নিশ্চয়ই টাইপোগ্রাফিক্যাল ভুল রয়ে গেছে বা কনসেপচুয়াল ভুল রয়ে গেছে। বিক্রম বলে কথা, সে একটা মানে ঠাকুরমা স্বামী যে শিষ্য, হ্যাঁ সে যখন বলছে যে এইটা করলে সামেশন বাড়াই এল এন জিআই হয়, কিন্তু আমি এখানে সামেশনটাকে দিইনি, তাহলে কি আমি টাইপোগ্রাফিক্যাল মানে মিস্টেক করেছি না কি হয়েছে? এখানে আইট স্টেটের জন্য করা হচ্ছে। ভালো করে বলো, এটা গুছিয়ে বলো, ঠিকই বলার চেষ্টা করছো, ঠিক করে বলো। মানে যেহেতু জিআইটা শুধুমাত্র আইট সেটকে রিপ্রেজেন্ট করে আর এনআইটা তো আইট সেট, তো বাকিগুলো জিরো হয়ে যাবে, তো শুধুমাত্র একদমই একদম একদম ঠিক কথা বলছো। তার মানে কি, অ্যাকচুয়ালি তুমি একটা লাইন লিখলেই তুমি বুঝতে পারবে, আগেরটা যেমন করে করলাম এক্স্যাক্টলি সেম সিচুয়েশন। তো যখন তুমি এই সামেশন ওভার আই এন আই এল এন জি আই করছো, এটা অ্যাকচুয়ালি কি এন জিরো এল এন জি জিরো প্লাস এন ওয়ান এল এন জি ওয়ান প্লাস ডট 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 প্লাস এন আই এল এন জি আই প্লাস ডট ডট ডট, তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো। পার্শিয়াল ডেরিভেটিভ যদি এনআই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে, তাহলে প্রথম টার্মটা জিরো, সেকেন্ডটা জিরো করে আলটিমেটলি ডেরিভেটিভটা হবে কার উপরে, শুধু এইটা থাকবে, বাকি সব অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। তাই এর উপর ডেরিভেটিভ করলে পড়ে থাকছে কি, শুধুমাত্র এল এন জিআইটাই পড়ে থাকছে, সামেশন থাকছে না, বুঝলে?
তাহলে এই যেটা বলছো এটা ঠিক বললে না বিক্রম, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝি। আচ্ছা আচ্ছা, ঠিক একই রকম ভাবে এই পার্টটা যদিও সামেশন আছে, কিন্তু তুমি যখন করবে তখন কি হবে, এই যে n0 ln n0 কন্ট্রিবিউট করবে না, 0, n1 ln n1 0 কন্ট্রিবিউট করবে, n2 ln n2 0 কন্ট্রিবিউট করবে, তাহলে আলটিমেটলি কন্ট্রিবিউটটা করবে একমাত্র ni ln ni এই টার্মটা। একমাত্র যদি এই টার্মটা কন্ট্রিবিউট করে তাহলে কি হবে, তার উত্তর কত হবে? এই যে তুমি দেখো, এই যে ni ln ni কে যদি তুমি ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ni, তাহলে প্রথমটা ni টা কনস্ট্যান্ট রেখে ln ni কে ডেরিভেটিভ করলে 1/ni দেবে, ni কেটে গিয়ে তোমার 1 দিল। আর হচ্ছে ln ni টাকে দেখে ni কে ডেরিভেটিভ করলে ni এর ডেরিভেটিভ জাস্ট 1 দেয়, তাহলে ln ni টা পড়ে রইল। তাহলে দেখো কোনো সামেশন কিন্তু রইল না। পরিষ্কার এখন? ঠিক আছে তো, না ঠিক নাই? হ্যাঁ, পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো হ্যাঁ, এই স্যার। এইখানে +1 আছে, এখানে -1 আছে, কেটে চলে গেল। এবারে দেখো এই লগ গুলো আছে ln n প্লাস সাইন দিয়ে, ln gi প্লাস সাইন দিয়ে, আর ln ni মাইনাস সাইন দিয়ে। তুমি যদি আগে একটা মাইনাস পাঠিয়ে দাও তাহলে সেটা কত হবে, ln ni বাই n ইন্টু gi। তাহলে দেখো ডেল ln w বাই ডেল ni তার অ্যাকচুয়ালি যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে এইটা। তাহলে এটা পরিষ্কার তো, কারো অসুবিধা নাই তো? না স্যার। হ্যাঁ, মানে কোন স্টেপ দেখো এইখানে মানে মানে ছত্রে ছত্রে ভুল হওয়ার সম্ভাবনা, কিন্তু তোমাকে মাথাটাকে ঠান্ডা রেখে পুরো ফেঁদে কষে জাস্ট দেখে নিতে হবে। মানে প্রথমটা 0 তুমি করে দিতে চাইছো, মানে মানে খুব মানে ভেবে চিন্তা না করলে এটাকে 0 যে কেউ করে দিতে পারে। এই পার্টটাকে ওই সামেশান টামেশান লিখে ফেলতে পারলো, এই পার্টটাকেও সামেশান লিখে ফেলতে পারলো, মানে তিনটেই ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো তুমি খুব কেয়ারফুলি করবে, করলে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে -ln ni বাই n ইন্টু gi, এরকম হচ্ছে। ঠিক আছে, তার মানে তোমাকে এই যে যেটা অ্যাকচুয়ালি করতে হচ্ছিল, এই যে d ln w এইটা যেটা ছিল সামেশন ওভার i ডেল ln w বাই ডেল ni ইন্টু dni, এইটার ভ্যালু কত বেরোচ্ছে, আর ডেল ln w বাই ডেল ni, যেহেতু এইটা -ln ni বাই ক্যাপিটাল n ইন্টু gi, তাহলে মাইনাসটা আগে হয়ে গেল, সামেশন ওভার i ln ni বাই n ইন্টু gi ইন্টু dni ইকুয়াল টু 0। তার মানে এই যে কন্ডিশনটা তোমাকে স্যাটিসফাই করতে হচ্ছিল, প্রথমে তুমি ধরেছিলে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা নিয়ে করলে কি অসুবিধা আমি বললাম, তারপরে চলে এলো এই কন্ডিশনটা। এই কন্ডিশন থেকে এই যে dln w, যে এই জিনিসটা ডেল ln w বাই ডেল ni টা তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে বের করে ফেলেছো, তার মানে আলটিমেটলি তুমি এই কন্ডিশনটা এসে পৌঁছালে। দেখো এই পর্যন্ত তোমার ঠিক আছে কিনা বলো? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবারে এটাকে 0 বলে তোমার চললেই চললো, মানে এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হতো সেই কন্ডিশনটা আমি স্যাটিসফাই করেই ফেলেছি তো। তাহলে এবারে এই কন্ডিশন থেকে তুমি ni এর ভ্যালুটাকে বের করে নিলেই হয়। এবারে এসে গেল একটা সমস্যা। সমস্যাটা কি, তুমি দেখো তুমি যখন এই যে ln w কে তুমি ম্যাক্সিমাইজ করছো, তার জন্য অ্যাকচুয়ালি এই পার্টটাকে 0 করছো। তার মানে কি, যেটা কথা সেটা হচ্ছে কোন একটা তোমার ওই যে বিভিন্ন এনার্জি লেভেলসে যে পার্টিকেলস গুলো আছে n0 n1 n2 n3 ডট 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 ডট, তাদের তুমি একটা পার্টিকুলার সেট অফ ভ্যালুজ নিলে যার জন্য সকাল w বাই ln w টা ম্যাক্সিমাম। কিন্তু দেখো তো এই যে n0 n1 n2 n3 তার বিভিন্ন বিভিন্ন ভ্যালু তুমি কি করে পাবে, পার্টিকেলগুলোকে বিভিন্ন এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউট করে। আচ্ছা, এবারে বিভিন্ন এনার্জি লেভেলে যখন ডিস্ট্রিবিউট করছো, তুমি কি মাথায় রেখেছো যে তুমি একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে আছো, যে ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট হবে, যার ক্ষেত্রে টোটাল ভলিউম কনস্ট্যান্ট হবে, যার ক্ষেত্রে টোটাল এনার্জি কনস্ট্যান্ট হবে। তুমি তো কাঁচা খুলে জাস্ট পার্টিকেলগুলোকে ডিস্ট্রিবিউট করেই যাচ্ছ। তোমার শুধু একমাত্র টার্গেট তোমার কি w বাই ln w কে ম্যাক্সিমাইজ করবো। আচ্ছা, এবারে ln w ম্যাক্সিমাম হলো, কিন্তু তুমি কি নিশ্চিত যে এই নাম্বার অফ পার্টিকেলস n0 n1 n2 n3 তাকে যে তুমি তোমার মতো করে সাজিয়েছো, কোথাও কি nটা কনস্ট্যান্ট হবে, ভিটা কনস্ট্যান্ট হবে, ইটা কনস্ট্যান্ট হবে, এরকম কোনো রেস্ট্রিকশন বা কন্ডিশন কি তুমি কোথাও দিয়েছো? দাওনি তো? কি ব্যাপার বুঝতে পারছো? তুমি তো জাস্ট হচ্ছে ডব্লিউর এক্সপ্রেশন ছিল, তুমি জাস্ট একবারে করেছো, মানে তুমি ডব্লিউর এই যে এক্সপ্রেশন ছিল, হ্যাঁ এই ডব্লিউর এক্সপ্রেশন ছিল,
একটা পার্টিকুলার কনফিগারেশনের জন্য ডব্লিউর এক্সপ্রেশন থেকে তুমি এলএনডব্লিউ কে ম্যাক্সিমাইজ করে তুমি এরকম একটা কন্ডিশনে পৌঁছে গেছো, কিন্তু এই কন্ডিশনটাই শুধুমাত্র অ্যাচিভ করলে চলবে না, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যখন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ বা এলএনডব্লিউ কে ম্যাক্সিমাইজ করছিলে বাই ভ্যারিং দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন ভ্যারিয়াস এনার্জি লেভেলস, সেখানে কিন্তু তুমি মাথায় একটা জিনিস রাখোনি, সেটা হচ্ছে তুমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছো, যার জন্য টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম এবং টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবারে যেটা কথা, যে ওই যেগুলোকে যে কনস্ট্যান্ট রাখতে হবে সেইটাকে তোমার মাথায় ঢোকাতে হবে। তাহলে বাট দেয়ার আর সাম কনস্ট্রেন্টস, কেন না ইন এ গিভেন ম্যাক্রো স্টেট এন ভি ই আর কনস্ট্যান্ট। তাহলে এন ভি ই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল এন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল মানে কি সামেশন অফ আই এন আই ইকুয়াল টু এন, সেটা কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তুমি এখান থেকে লিখতে পারো সামেশন অফ আই ডি এন আই ইকুয়াল টু 0। তাহলে কনস্ট্যান্ট জিনিস তার যদি তুমি ডেরিভেটিভ ফর্মে দেখো সেটা 0 হবে। আচ্ছা, টোটাল এনার্জি কনস্ট্যান্ট, এনার্জিটা কেমন করে লিখতে পারো, সামেশন অফ আই এন আই এপসাইলন আই, মানে তোমার গ্রাউন্ড লেভেলে নাম্বার অফ পার্টিকেলস আছে হচ্ছে তোমার n0, তার এনার্জি এপসাইলন 0। ফার্স্ট এক্সারসাইজে নাম্বার অফ পার্টিকেলস আছে n1, তার এনার্জি এপসাইলন 1। সেকেন্ড এক্সারসাইজ স্টেট এখানে নাম্বার অফ পার্টিকেলস আছে n2 আর এনার্জি এপসাইলন 2। ith লেভেলে তোমার নাম্বার অফ পার্টিকেলস আছে ni আর এনার্জি এপসাইলন i ডট 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 ডট। তাহলে এইটাকে যোগ করলেই তো তুমি টোটাল এনার্জিটা পাবে। সেটা তুমি লিখতে পারো কি করে, সামেশন ওভার আই এনআই এপসাইলন আই, সেটাই আমি এখানে লিখেছি। টোটাল এনার্জি এটা সামেশন ওভার আই এনআই এপসাইলন আই, দিস শুড বি কনস্ট্যান্ট। তাহলে তুমি ডেরিভেটিভ ফর্মে লেখো, তার মানে সামেশন ওভার প্রথমে এপসাইলন আইকে কনস্ট্যান্ট রেখে এনআই এর উপর ডেরিভেটিভ করলে এপসাইলন আই ডিএনআই প্লাস সামেশন ওভার আই এনআই ডি এপসাইলন আই, দিস শুড বি ইকুয়াল টু 0। এইটা আর কি, আর ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এবারে ভলিউমটা কনস্ট্যান্ট থাকলে আলটিমেটলি তোমার কি করতে হয়, ভলিউম যখন এই যে বিভিন্ন লেভেলের যে এনার্জি এক্সপ্রেশনটা সেটা ভলিউমের উপর ডিপেন্ড করে। যে মুহূর্তে তুমি ভলিউম কনস্ট্যান্ট করলে সেই মুহূর্তে তুমি বিভিন্ন এনার্জি লেভেল, বিভিন্ন যে এনার্জি লেভেলের যে এনার্জিগুলো অর্থাৎ এপসাইলনগুলো তার ভ্যালুগুলো তুমি ফিক্স করে ফেললে। তাহলে ভ্যালুগুলো যদি ফিক্স করে ফেলো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ভ্যালুগুলোকে ফিক্স করে ফেললে দেখো এই যে পার্টটা এই পার্টটা বেসিক্যালি তোমার 0 হয়ে গেল, কারণ এপসাইলন আই গুলো কনস্ট্যান্ট হয়ে গেছে, তুমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছো বলে, তাই তো। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই এক্সপ্রেশন থেকে এইটা বাদ চলে গেল, তাহলে হয়ে গেল কত, সামেশন অফ আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে তিনটে কনস্ট্যান্ট ছিল এন ভি ই কনস্ট্যান্ট, সেইটা তোমার ডিমান্ড করছে কি, ডিমান্ড করছে একটা হচ্ছে সামেশন অফ আই ডিএনআই, দিস শুড বি ইকুয়াল টু 0। সেকেন্ড যেটা ডিমান্ড করছে সেটা হচ্ছে এই যে পুরো জিনিসটা সামেশন অফ আই এপসাইলন আই ডিএনআই প্লাস সামেশন অফ আই এনআই ডি এপসাইলন আই ইকুয়াল টু 0। আর এইটা কি ডিমান্ড করছে না, এপসাইলন আই গুলো কনস্ট্যান্ট বলে ডি এপসাইলন আই সেগুলো তোমার বেসিক্যালি 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে এইখান থেকে তুমি যা লিখতে পারো সামেশন অফ আই এনআই ডি এপসাইলন আই, সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে, কারণ ভলিউমটা তুমি যখন কনস্ট্যান্ট রাখছো। তাহলে এইটা আর এইটা দুটোকে যদি কম্বাইনলি লেখো তাহলে এটা দাঁড়াচ্ছে সামেশন অফ আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু 0। তার মানে তিনটে কনস্ট্যান্ট থেকে তুমি বেসিক্যালি এই মানে তিনটে কনস্ট্যান্টকে দুটো কনস্ট্যান্টে রিডিউস করে ফেলেছো। একটা হচ্ছে সামেশন অফ আই ডিএনআই ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে সামেশন অফ আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু 0। তো এই পার্টটা বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবার মজাটা দেখো, তোমার ডব্লু বা এলএনডব্লিউ কে ম্যাক্সিমাইজ করার জন্য এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে হতো, এই যে 1 নম্বর ইকুয়েশন, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হতো সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্ট গিভেন ইন ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3। তার মানে তোমার শুধুমাত্র এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই চলবে না, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এই 2 নম্বর এবং 3 নম্বর এই দুটো কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। যেমন আমি ওই আগের ক্লাসে যখন ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার তোমাকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে তুমি জাস্ট হচ্ছে মানে কোন একটা পার্টিকুলার ফাংশন তার ম্যাক্সিমাম পয়েন্টগুলো বের করছো তাই না, সেই ম্যাক্সিমাম পয়েন্টগুলোকে তুমি নেবে যেটা বেসিক্যালি ধরো এই gx ইকুয়াল টু 0 সেই কার্ভের উপর দিয়ে যায়। তার জন্য তোমাকে কি করতে হয়েছিল, ওই যে f প্রাইম x প্লাস ল্যামডা ইন্টু gx ইকুয়াল টু 0 এই রকম করে তোমাকে লিখে নিতে হয়েছিল, যেখানে ল্যামডা ছিল তোমার আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, যেটা কোন একটা ফিজিক্যাল কন্ডিশন থেকে তুমি পরে বের করবে।
তার মানে আমাকে এখানে 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হচ্ছে সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট 2 and 3, এবং এই যে এই কনস্ট্যান্ট ভেরিয়েশনটা যা দিয়ে করা হয় সেটাই হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই। তাহলে উই হ্যাভ টু স্যাটিসফাই ইকুয়েশন 1 subject to the constraints given in equation 2 and equation 3. This type of variation is called constant variation. This can be done by Lagrange's method of undetermined multiplier. তাহলে আমি কি করেছি, এই যে দেখো এই পার্টটা ছিল তোমার 0, এইটা ছিল কন্ডিশন 1, এই পার্টটা ছিল 0 সেটা কন্ডিশন 2, আর এই পার্টটা ছিল সেটা হচ্ছে কন্ডিশন 3। এবার আমি এইটার সঙ্গে আলফা গুণ করে দিলাম আর এইটার সঙ্গে বিটা গুণ করে দিয়ে একটাকে যোগ করলাম, একটা বিয়োগ করলাম। তুই দুটোকেই যোগ করতে পারো, দুটোকেই বিয়োগ করতে পারো, একটা যোগ একটা বিয়োগ করতে পারো, একটা বিয়োগ একটা যোগ করতে পারো, তার মতো করে আলফা আর বিটার সাইনগুলো ঠিক হবে। আমি আসলে ভবিষ্যতে আলফা এবং বিটা দুটোকেই পজিটিভ হিসেবে দেখতে চাই বলে প্রথমে এই আলফাটাকে এখানে প্লাস দিয়ে লিখেছি, এটাকে মাইনাস দিয়ে লিখেছি। তার মানে দেখো এইটা 0 ছিল কন্ডিশন 1, এইটা 0 হলো কন্ডিশন 2, এইটা হলো কন্ডিশন 3, এবং তিনটাকে কম্বাইনলি তুমি জাস্ট ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই ইউজ করে লিখতে পারো এইরকম করে। আমরা যে ওই ল্যাগ্রাঞ্জের মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারি লেকচার 2 তে বলেছিলাম, সেইটা জাস্ট এখানে তুমি কাজে লাগালে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবারে তুমি এটাকে জাস্ট সিম্পলিফাই করো। দেখো এটাকে লিখলে কি সামেশন ওভার আই, আর ডিএনআইটা তুমি জাস্ট এই যে সামেশন ওভার আইটা তিনটেতেই আছে সেটা তুমি একদম বাইরে পাঠিয়ে দাও, আর ডিএনআই তিনটেতে তুমি একদম ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো না তোমার সামেশন ওভার আই ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন আই ইন্টু ডিএনআই ইকুয়াল টু 0। আর এবার ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই তার এক্সপ্রেশনটা আমি অলরেডি বের করে রেখেছিলাম, মাইনাস এল এন এন আই বাই এন ইন্টু জিআই, এইটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে দেখো তুমি এরকম একটা জায়গায় এখন পর্যন্ত পৌঁছে গেছো। তো দেখো এই পর্যন্ত পৌঁছাতে তো তোমার কাছে কোনো অসুবিধা আছে নাকি? এই পর্যন্ত পৌঁছে গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা দেখো এই যে কনস্ট্যান্ট যেসব ছিল মানে একটা গিভেন ম্যাক্রো স্টেটে থাকার জন্য ওই কনস্ট্যান্ট গুলো সব কিন্তু এখন এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এর মধ্যে যদি ঢুকে যায় তাহলে এখন কিন্তু মানে কনস্ট্যান্ট গুলো তোমার ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিলে এখন কিন্তু n0 n1 n2 n3 তুমি কি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারো। মানে আগে যখন তোমার এই যে এই 2 নম্বর এবং 3 নম্বর কনস্ট্যান্ট গুলো তুমি ঢোকাওনি, যদি তুমি বলতে যে এইটা শুধুমাত্র 0, আমি বলছি ইকুয়েশন 1টা যদি বলতে ইকুয়েশন 1 এইটা যদি শুধুমাত্র 0 বলতে, তাহলে কিন্তু এই যে মানে n0 n1 n2 n3 সবগুলোকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারতে না। ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করলে তুমি গ্যারান্টি করতে পারছিলে না যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, টোটাল এনার্জি এবং টোটাল ভলিউমটা কনস্ট্যান্ট আছে কিনা, এটা তুমি গ্যারান্টি করতে পারছিলে না। ঠিক আছে? এইটা হলো। কিন্তু যখনই আমি এই 2 নম্বর 3 নম্বর রেস্ট্রিকশন গুলো ঢুকিয়ে দিলাম তখন আমি গ্যারান্টি করে ফেলছি, কারণ আমি তো শব্দ মানে সমস্ত কনস্ট্যান্ট এর এই ইকুয়েশনের মধ্যে একদম পুরো পুট করে দেওয়া হয়েছে। কারণ এই ইকুয়েশনে কিন্তু এখন এই n0 n1 n2 ইত্যাদি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালিড হতে পারে, অর্থাৎ dn0 dn1 dn2 dn3 তার যা খুশি ভ্যালু হতে পারে। যেটা বললাম সেটা বুঝতে পারলে কিনা দেখো, মানে আমি যদি শুধুমাত্র কন্ডিশন 1টার কথা বলতাম তাহলে dni কে যা খুশি ভ্যালু হতে পারে আমি বলতে পারতাম না। তবে দুটো লেভেল আছে, প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেল। প্রথম লেভেলেও পার্টিকেলের সংখ্যা যা খুশি তুমি নিলে, সেখানটাও যা খুশি নিলে তুমি করতে পারছো না। কারণ কি না, দুটো লেভেলের পার্টিকেলের সংখ্যার যোগফল টোটাল নাম্বার অফ পার্টিকেল এন এর সঙ্গে যেন সমান হয়। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে শুধুমাত্র সেই কন্ডিশনটা দেওয়া ছিল না, কিন্তু যখন আমি 2 আর 3টা আমি ঢুকিয়ে দিলাম এই ইকুয়েশনের মধ্যে, এখন কিন্তু dni এর যা খুশি ভ্যালু থাকতে পারে। বোঝাতে পারলাম? ঠিক আছে? এটা স্যার এখানে এই 2 আর 3 নম্বর যে কন্ডিশনটা আছে স্যার, ওই আলফা আর বিটা ভ্যালুটা মানে স্যার ওই পজিটিভ নেগেটিভ এগুলো আরবিটারি মানে নিয়ে দেখো মানে আরবিট যা খুশি তুমি নাও, মানে বলছি তো এখানে তুমি এইটাকে দুটোই পজিটিভ নাও, দুটোই নেগেটিভ নাও, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ নাও, তার মতো করে। আমি তো আলফাটা কি এখনো কিছু বলিনি, তারা কথা বলছি। এইখানে যদি মানে এইখানে মাইনাস রেখে যদি বিটার ভ্যালু তোমার 10 বেরোতো, আর এখানে প্লাস যদি রাখতে বিটার ভ্যালু -10 বেরোতো। বুঝতে পারলাম? তাহলে আলফা আর বিটা তারা আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই, মানে তাদের ভ্যালু আমি এখনো বের করিনি। এবারে আমি মানে আসলে তুমি প্রথমবার যখন ট্রায়াল অ্যান্ড এরার যদি করতে, প্রথমে এক্সপেকটেশন ছিল দুটোকে তুমি প্লাস লেখো,
কিন্তু পরবর্তীকালে না এই আলফা এবং বিটা এই দুটোর এক্সপ্রেশন আমি পরে বের করব ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন। সেইখানে আলফা এবং বিটার বেশ ভালো ভ্যালু বেরোনোর জন্য না আমি একটাকে প্লাস একটাকে মাইনাস করেছি। তাহলে কি হচ্ছে, ফাইনাল ইকুয়েশন বেশ ভালো দেখতে হবে আর কিছু না। এটা কিছুটা ব্যাক করে একটাকে প্লাস একটাকে মাইনাস রাখা, কারণ এইখানে দেখবে এইখানে যদি মাইনাস বিটা নাও না, এই বিটাটা না ভবিষ্যতে দেখবে এই বিটার ভ্যালুটা তোমার বেরোয় 1 বোলম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার বেরোয়। আর যদি বিটাটাকে তুমি জাস্ট এখানে প্লাস সাইন দিতে, তখন বিটাটা হচ্ছে -1/kT বেরোতো। এই বিটাটা ফাইনালি তোমার মানে দেখো এই মাঝের ডেরিভেশনটা তো করে ফেলার পরে তুমি ভুলে যাবে, কিন্তু ফাইনালি যে জিনিসটা তোমাকে বয়ে বেড়াতে হবে সেটা হচ্ছে বিটার এক্সপ্রেশনটা। বিটার এক্সপ্রেশনটা 1/kT হিসেবে বয়ে বেড়াতে নিশ্চয়ই ভালো লাগবে দেন -1/kT হিসেবে বয়ে বেড়ানোর তুলনায়, তাই না? সেখানে আমি প্রথম থেকেই হচ্ছে এই বিটাটার আগে একটা মাইনাস বসিয়ে দিলাম, যাতে করে ফাইনাল বিটাটা 1/kT এটা পজিটিভ হিসেবে অ্যাপিয়ার করে, আর কিছু না। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই যে ফাইনাল এক্সপ্রেশনটায় পৌঁছেছি, এইখানে কিন্তু DNI গুলো যা খুশি ভ্যালু থাকতে পারে, মানে DNI গুলো এখন তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারো বা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারো। এইটা তুমি কনভিন্স কিনা আমায় বলো। আগে পারতাম না, মানে 2 নম্বর এবং 3 নম্বর রেস্ট্রিকশন গুলো না ঢোকালে আমি পারতাম না, কিন্তু এখন যেহেতু ঢুকিয়ে দিয়েছি আর তো কোনো বাধা নেই। এই যে রেস্ট্রিকশন গুলো এর থ্রু দিয়ে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে আগে শুধুমাত্র এটা 0 হলেই চলতো, এখন দেখো এটাও 0 হতে হবে, এটাও 0 হতে হবে, তবেই ওভারঅল জিনিসটা 0 হবে। তাহলে রেস্ট্রিকশন গুলো ঢুকে গেছে, তাহলে এখন তুমি জাস্ট DNI এর যা খুশি ভ্যালু তুমি নিতে পারো। এটা আমি বোঝাতে পেরেছি? ও হ্যাঁ বলো, ঠিক আছে? কনভিন্স তো না? কনভিন্স না? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো এই যে টার্মটা, মানে আমি এই যে সামেশন আবার এই পুরো জিনিসটা আছে, সেটাকে তুমি খুলে লেখো কি হবে না, খুলে লেখো ধরো প্রথম টার্মটা হচ্ছে এই একটা সামথিং আছে, আমি এইভাবে লিখি, প্রথমে একটা সামথিং আছে কিন্তু DN0, তারপর একটা সামথিং আছে DN1, তারপর একটা সামথিং আছে DN2 বা ডট ডট ডট, তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ইন্টু DNI প্লাস ডট ডট ডট, এইটা ইকুয়াল টু 0 তো? এই যে এটা সামেশন আছে মানেটা কি, এই যে এই ভেতরের কোয়ান্টিটি এটা বড় বলে আর লিখছি না, এই ভেতরের কোয়ান্টিটিটা DN0 প্লাস ভেতরের কোয়ান্টিটিটা DN1 প্লাস ভেতরের কোয়ান্টিটিটা DN2 প্লাস ডট 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 ডট, দিস শুড বি ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে DN0 DN1 ডট 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 DNI can have any arbitrary value। তার মানে কি এরা ইন্ডিপেন্ডেন্ট, মানে N0 N1 N2 এরা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিড হতে পারে, মানে এদের প্রতি আর কোনো রেস্ট্রিকশন নাই। কারণ এই যে মানে তোমার এমন ভাবে দেখতে হবে যে N0 N1 N2 ইত্যাদিকে আমি এমন ভাবে চেঞ্জ করব যাতে করে যে টোটাল ভলিউমটা ফিক্স থাকবে, টোটাল নাম্বার অফ পার্টিকেল ফিক্স থাকবে, টোটাল এনার্জি ফিক্স থাকবে। এই যে রেস্ট্রিকশন গুলো, সেই রেস্ট্রিকশন গুলো কিন্তু আগের ইকুয়েশন অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন কি, এখন হচ্ছে DN0 DN1 DN2 তাদের যা খুশি ভ্যালু হতে পারে। তাহলে যা কিছু ভ্যালু হওয়া সত্ত্বেও যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, অর্থাৎ ইকুয়াল টু 0 হয়, একমাত্র হওয়ার রাস্তাটা কি, যখন এই ভেতরের পার্টগুলো অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলো সব আলাদা আলাদা করে 0, তাই তো? মানে এইটা যদি আলাদা করে 0 হয়, এইটা যদি আলাদা করে 0 হয়, এইটা যদি আলাদা করে 0 হয়, এগুলো যদি আলাদা করে 0 হয়, তবেই কেবলমাত্র ফর আরবিট্রারি ভ্যালুজ অফ DN0 DN1 ইত্যাদির জন্য ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। এবারটা পরিষ্কার? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। সবার ক্ষেত্রে ব্যাপারটা কনভিনসিং তো? সেটাই আমি বলছি যে নাও NIs can be varied independently. For the arbitrary variation of NIs, the equation will be satisfied if coefficient of each terms are separately equal to 0. অর্থাৎ প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট যেন সেপারেটলি ইকুয়াল টু 0 হয়। তার মানে কি, এই যে DNI এর যে করসপন্ডিং কোএফিসিয়েন্টটা এই পার্টটা 0 হবে ফর অল I ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। তার মানে দেখো এই যে জিনিসটা, এই যে কোএফিসিয়েন্টটা 0 হচ্ছে ফর অল ভ্যালুজ অফ I ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। এবার আমি কি করলাম, এইটাকে দেখো একটু গুছিয়ে লিখছি। এটা ln NI বাই ক্যাপিটাল N ইন্টু GI, সেখানে আলফা মাইনাস বিটা এটা ডান দিকে চলে গেল, মানে রাদার
এইটা মাইনাস আছে, মানে এইটা ডান দিকে চলে গেছে, ডান দিকে চলে গিয়ে এটা হলো, আর এটা হয়ে গেল আলফা মাইনাস বিটা এপসাইলন আই। তাহলে এইখান থেকে যদি এনআই বাই এনটাকে করো, মানে এনআই বাই এন ইন্টু জিআই কত হবে, ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই, জিআইটা এখানে গুণ করে দিয়েছি, তাহলে এনআই বাই এন এটা হয়ে যাচ্ছে কত, জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই ফর অল আই ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। তাহলে দেখো আমি এরকম একটা বেশ ভালো ফর্মে পেয়ে গেছি। এই পার্টিকুলার ফর্মটা কিন্তু একদম ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলার মতো পুরো দেখতে, শুধু আলফা আর বিটা যেটা ছিল আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, হ্যাঁ, এই তাদের এক্সপ্রেশন বা ভ্যালুগুলো আমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। এইটা বাদ দিয়ে কিন্তু দেখো বাকি যে জিনিসটা হয়ে গেছে সেটা বেসিক্যালি ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এই যে এক্সপ্রেশনটা, দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, শুধু আলফা আর বিটা যেটা তোমার ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, আনডিটারমাইন্ড মানে যাদের ভ্যালু এখনো ডিটারমাইন করা হয়নি, সেই আলফা বিটা তাদের ভ্যালুগুলো আমাকে ডিটারমাইন করতে হবে। এবং কোথা থেকে ডিটারমাইন করব, আমার ফিজিক্যাল ইনটিউশন থেকে বা এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে ম্যাচ করিয়ে, বা অলরেডি জানা কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে ম্যাচ করিয়ে এটা আমাদের করতে হবে। তাহলে এখন আমার কাজটা কি, উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ দ্য ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। তাহলে আমার মেইন যে জায়গাটা, মেইন যে স্কেলিটনটা কিন্তু আমরা করে ফেলেছি। তাহলে আমি এই জায়গাটা আমি আরেকবার সামারাইজ করছি। তোমার দেখো প্রথম থেকে যদি তুমি খেয়াল করো, তাহলে একটা জিনিস তোমাকে প্রথম মনে রাখতে হবে যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন কার জন্য ভ্যালিড। ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইজ ভ্যালিড ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, এবং এই পার্টিকুলার কেসে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি তারা নন ইন্টারঅ্যাক্টিং অর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তুমি এবারে বিভিন্ন এনার্জি লেভেলস আছে, তাদের ডিজেনারেসি আছে, পার্টিকেলগুলো বিভিন্ন রকমভাবে সাজানো হলো, তার একটা পার্টিকুলার কনফিগারেশন, তার থার্মোডাইনামিক ওয়েট তুমি বের করে ফেললে, থার্মোডাইনামিক ওয়েটের এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে, থার্মোডাইনামিক ওয়েটের এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে। এবারে তোমাকে এই n0 n1 n2 n3 তাদের ভ্যালুগুলোকে এমনভাবে নিতে হবে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাম হয়, কারণ ডব্লিউ ম্যাক্সিমাম হলে তুমি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পাবে, আর ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোল হচ্ছে। তোমার দিনের শেষে উদ্দেশ্যটা কি, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম নাথিং বাট টু ডেসক্রাইব এ ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি ফ্রম মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। তা তোমাকে দিনের শেষে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করতে হবে। ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলো কি দিয়ে চলে, না মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে চলে। তার মানে তোমার উদ্দেশ্য কি এখন, না মোস্ট ডমিনেটিং কনফিগারেশন থেকে বের করা। তার জন্য ডব্লিউকে ম্যাক্সিমাইজ করতে হবে, ডব্লিউকে ম্যাক্সিমাইজ করা মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। কিন্তু এইটাকে স্যাটিসফাই করলে যেটা অসুবিধে, এইটা এইভাবে করলে যেটা অসুবিধে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে হবে। তাহলে চলো বাইপাস করি, ডব্লিউর বদলে এলএন ডব্লিউকে ম্যাক্সিমাইজ করি, যাতে করে তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন থেকে ইউজ করতে পারলে, ঠিক আছে। হ্যাঁ, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে তুমি জাস্ট বেসিক্যালি ডেল এলএন ডব্লিউ বাই ডেল এন এর এক্সপ্রেশন বের করলে, এবং এই ডিএলএন ডব্লিউ তার ইকুয়াল টু এই জিরো, এই এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেলে। এবারে যেটা দরকার সেটা হচ্ছে তুমি যে একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে আছো, তোমাকে মাথায় রাখতে হবে দেয়ার আর টু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে সামেশন ওভার আই ডিএনআই ইকুয়াল টু 0 আর সামেশন ওভার আই এপসাইলন ডিএনআই ইকুয়াল টু 0। এই কনস্ট্যান্টগুলোকে আমি ঢুকিয়ে দিলাম থ্রু ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, ঠিক আছে, ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে দিনের শেষে তুমি এরকম একটা ফর্মুলা এসে পৌঁছালে। তাহলে মেন যে জায়গাটা আমরা কিন্তু করে ফেলেছি। তাহলে এই জায়গাটার মধ্যে কারো যদি কোথাও কোনো ধোঁয়াশা থাকে, কোনো ডাউটস থাকে, ক্লারিটি থাকে, তো এই মুহূর্তে 1 মিনিট পজ করে তুমি জাস্ট বুঝে নাও, মানে জেনে নাও আর কি কোনো অসুবিধা আছে কিনা। তো ইচ অ্যান্ড এভরিওয়ানকে বলছি, হ্যাঁ, কোথাও যদি কোনো জায়গায় একটুও ধোঁয়াশা থেকে থাকে আর কি, তাহলে বলো যে স্যার এই জায়গাটা আমি বুঝলাম না, বা এই পার্টিকুলার স্টেপটা আমি বুঝলাম না, তাহলে আমি বলবো কিন্তু। স্যার, হ্যাঁ বলো। স্যার ডিডব্লিউ বাই ডিএনআইটাকে যেটাকে ম্যাক্সিমাম করছি, মানে ওটাকে 0 বলছি আমি, তার জন্য ডাব্লিউটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে স্যার ডাব্লিউটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন? মানে আমরা তো এরকম তখনই করতে পারি যখন ডাব্লিউটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। হ্যাঁ, না মানে ব্যাপারটা কি জানো, এটা আমি ম্যাথামেটিক্যালি লিখছি, কিন্তু আমি সত্যি সত্যি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা একটা ভালো কথা বলেছো, সেটা হচ্ছে যে একমাত্র কন্টিনিউয়াস ফাংশনেরই ডেরিভেটিভ হয়। আর এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যেহেতু নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, সেই জন্য এই যে n0 n1 n2 n3 মানে যেটা কথা হচ্ছে যে বিভিন্ন এনার্জি লেভেলের মধ্যে পার্টিকেলগুলোকে সাজানো আছে, এবং সেই যে কোন লেভেলে কতগুলো পার্টিকেল থাকবে তার সংখ্যাটা 0 থেকে আপ টু 10 টু দি পাওয়ার 23 এর মধ্যে যা খুশি হতে পারে। সেই জন্য ডব্লিউটা যদিও তোমার n0 মানে n0 n1 n2 এদের ডিসক্রিট ফাংশন, তাদেরকে কন্টিনিউয়াস হিসেবে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে বা অ্যাপ্রক্সিমেট করে নেওয়া হচ্ছে।
এবং অ্যাপ্রক্সিমেট করাটা জাস্টিফাইড কেন? তার কারণটা হচ্ছে যে ডব্লুটাকে কেন আমি কন্টিনিউয়াসলি এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারছি, কারণ যেহেতু সিস্টেমটা একটা থার্মোডাইনামিক সিস্টেম যেখানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের মলিকুলস আছে, ইনফাইনাইট এনার্জি লেভেলস আছে, এবং সেই বিভিন্ন এনার্জি লেভেলের মধ্যে হচ্ছে পার্টিকেলগুলো যা খুশি নাম্বারে তোমার ডিস্ট্রিবিউটেড হতে পারে, এবং যা খুশি নাম্বারে ডিস্ট্রিবিউটেড হতে পারে বলেই তুমি ডব্লিউকে এখানে একটা কন্টিনিউয়াস ফাংশন অফ এনআই হিসেবে ট্রিট করে ডেরিভেটিভটাকে করে সেটাকে জিরো পুট করে তুমি জাস্ট ম্যাক্সিমাইজেশন কন্ডিশনটা অ্যাচিভ করতে পারছো। খুব ভালো কোশ্চেন করেছো, খুবই ভালো কোশ্চেন। এটা আমাদের পরে যখন পার্টিশন ফাংশন বের করব এই কনসেপ্টের কি আমরা অনেকটা ডিটেল আলোচনা করব আর কি, যে বেসিক্যালি এটা করাটা কতটা উচিত নয় সেটা নিয়ে কিন্তু কথা বলার জায়গা আছে অবশ্যই। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিসটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? স্যার হ্যাঁ বলো। সে বলছে আলফা মানে আগের 1 2 3 তিনটে ইকুয়েশন আছে, তিনটার মধ্যে আলফা বিটার তো টার্ম নেই, কিন্তু আমরা মানে আলফা বিটার টার্মটা আনার কারণটা কি? আলফা বিটাটাকে নিয়ে এলাম কারণ এটা দেখো এটা আরবিট্রারিলি চোজেন। তুমি যদি না আনো, কথার কথা না আনো মানে তুমি বেসিক্যালি আলফার ভ্যালু 1 ধরে নিচ্ছ, বিটার ভ্যালু 1 ধরে নিচ্ছ, এটা গল্পটা। এবারে কথাটা হচ্ছে আলফা বিটা, এবারে দেখো উইদাউট লস অফ এনি জেনারেলিটি তুমি আলফা বিটা বা এইখানে একটা গামা তুমি লিখতেই পারো, তাই না? এটা হচ্ছে কথা। এবারে ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারে এই আলফা বিটার অ্যাকচুয়ালি রোলটা কি না, রোলটা এক্ষুনি তোমার পরিষ্কার হবে যে যে রেজাল্টটা তুমি পাচ্ছ সেই রেজাল্টটা তোমার ফিজিক্যালি কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ থার্মোডাইনামিকের রেজাল্টের সঙ্গে মিলতে হবে। তাহলে আমি যদি এরকম কোনো ফ্রি প্যারামিটার রাখি না আলফা এবং বিটা, পরে আমি সেই সুবিধাটা পাবো কি না, আমার প্রয়োজন মতো আমি আলফা বিটার ভ্যালুটা চুজ করতে পারবো। দেখো এই ইকুয়েশন তো আলফা বিটার যে কোনো ভ্যালুর জন্য সত্যি, মানে এইটা তো জিরো, সামেশন ওভার ডিএনআই তো জিরো, সামেশন ওভার এপসাইলের ডিএনআই তো জিরো, তাহলে আলফা বিটা তুমি যা খুশি ভ্যালু না তবে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়ে যাবে। মানে এখানে আলফা বিটা তুমি যা খুশি হতে পারে, মানে এখানে বেসিক্যালি আলফা বিটা কোনো গুরুত্ব নেই, কিন্তু স্টিল আমি আলফা বিটা দিয়ে রাখলাম। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে ভবিষ্যতে আমি আলফা বিটার ভ্যালুটাকে, দেখো এই যে ফাইনাল যে ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে কিন্তু আলফা বিটা এসে গেছে, তাহলে এবার কি আমি আলফা বিটার ভ্যালু এমনভাবে চুজ করব যাতে করে যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটা আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে যেন ম্যাচ করে যায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দেখবে এই অনেক সময় তুমি দেখবে এই যে তোমার যে কম্পিউটার থেকে শুরু করে যা তোমার যে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে, মানে চাইনিজ জিনিসপত্র বাদ দিলে তুমি দেখেছো প্রত্যেকটা আমার স্ক্রু দিয়ে আটকানো থাকে না, তাই তো? হ্যাঁ স্যার। তোমার যে সিপিইউটা পুরো একদম মানে পুরো সিল না করে, মানে সিল মানে একদম পুরো ঢালাই না করে দিয়ে কেন স্ক্রু আটকে রেখেছে কেন? কম্পিউটার যখন ঠিক কাজ করছে, ঢালাই করলো না স্ক্রু লাগালো, কিছু এসে গেল না, কিন্তু ভেতর যদি বিগড়ে যায় বা ভেতরে যদি কিছু তোমার লাগাতে হয়, তোমার কি করতে হয় না খাপটা খোলার দরকার হতে পারে, তাই তো? তাহলে স্ক্রুটা দেখো তুমি যখন সব ঠিক কাজ করবে, তুমি স্ক্রু দিলে না ঢালাই দিলে না পেরেক দিলে কিছু এসে গেল না, কিন্তু স্ক্রুটা দিয়ে রাখলে এটা সুবিধে, তুমি ইচ্ছা করে তোমার প্রয়োজন মতো কিন্তু জিনিসটাকে খুলে তুমি আরেকটা অ্যাডিশনাল র্যাম ঢোকাতে পারো, একটা ফ্যান তুমি একটা ঢোকাতে পারো, ভেতরে কোনো একটা কর্ড ছিঁড়ে গেলে সেটা তুমি লাগাতে পারো। তাহলে এই জন্য কিন্তু এই খোলার একটা সুযোগ কিন্তু সবসময় রেখে দেয়। দেখে যেগুলো পুরো ঢালাই খোলা পড়া করা যায় না সেগুলো দাম কম হয়, কারণ সেখানে কোনো ফ্লেক্সিবিলিটি নেই। আর যেগুলো পুরো তোমার মানে যেগুলো খোলা পড়া করা যায় তাদের দাম কিন্তু বেশি হয়। বুঝতে পেরেছো? কারণ সেই ফ্রিডম বা ফ্লেক্সিবিলিটি তোমার আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝে গেছি। তো সবাই কনভিন্স এখন পর্যন্ত? ঠিক আছে পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে এবারে এগোই আমি। তাহলে এবার আমার নেক্সট কাজটা কি? নেক্সট হচ্ছে 3-4টে স্লাইড জুড়ে আমি যে কাজটাকে করব সেটা হচ্ছে যে আলফা এবং বিটা তাদের না এক্সপ্রেশন বের করব। তাহলে কি প্রথমে আলফার ভ্যালু বের করা ভীষণ সিম্পল। আলফার ভ্যালুটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারো। সেটা কি? দেখো যে টোটাল নাম্বার অফ পার্টিকেল সেটা তো এন, তার মানে কি সামেশন ওভার আই এন আই, সেটা হচ্ছে তোমার এন। এটা তোমার কি? এটা তোমার রিকোয়ারমেন্ট যে তুমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছো, মানে সামেশন ওভার আই এন আই এটা তোমার বেসিক্যালি ক্যাপিটাল এন। আচ্ছা এবারে ম্যাক্সওয়েল বোলজম্যান এই যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা তুমি এটা পেয়েছো, এটা কি বলে?
এইখান থেকে দেখো তুমি এন আইটাকে বের করে নাও। এন আইটা কত? ক্যাপিটাল এন জিআই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই। তার মানে এই যে এন আই এর জায়গা তুমি বসিয়ে দিলে কি না ক্যাপিটাল এন জিআই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন বসিয়ে দিলাম। দিস শুড বি ইকুয়াল টু এন। যদি থেকে এন তুমি বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিয়ে দিলে কি দাঁড়াচ্ছে দেখো এই এন, এখানে কোনো ইন্ডেক্সিং নাই তো, এই এন বাদ চলে গেল। তাহলে এবারে পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে সামেশন ওভার আই জিআই। এবার এইটাকে ভেঙে নাও, ই টু দি পাওয়ার আলফা একবার লেখো, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই একবার লেখো, সেটা কত? 1 হয়ে গেল। এবারে তুমি ই টু দি পাওয়ার আলফাটা জাস্ট বাইরে বের করে দাও, কারণ এখানে কোনো ডামি ইন্ডেক্সিং নেই, মানে আই ইন্ডেক্সিংটা এখানে নেই। তাহলে তুমি সামেশনের বাইরেটাকে বের করে নাও, সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই ইকুয়াল টু 1 হয়ে গেল। সেইখান থেকে ই টু দি পাওয়ার আলফাটা কত হয়ে যাচ্ছে? 1 বাই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো এবারে এই যে ফাইনাল এক্সপ্রেশনটা তোমার ছিল, মানে এর আগের পাতায় যে এক্সপ্রেশনটা ছিল সেটা কি? সেটা ছিল হচ্ছে তোমার এনআই বাই ক্যাপিটাল এন, যেটা ছিল জিআই ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই, এরকম ছিল তো। তাহলে তুমি এটাকে লেখো জিআই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। তাহলে কি হচ্ছে দেখো, এই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই উপরে রয়ে গেল, আর ই টু দি পাওয়ার আলফার জায়গায় তুমি কি বসিয়ে দিচ্ছ? ই টু দি পাওয়ার আলফার জায়গায় জাস্ট দেখো সামেশন ওভার মানে 1 বাই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই হয়ে গেল। তার মানে দেখো এনআই বাই এনটা হয়ে যাচ্ছে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই ডিভাইডেড বাই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। দেখো এই যে এক্সপ্রেশনটা মানে আগের পাতায় যেখানে ই টু দি পাওয়ার আলফাটা ছিল, এখন পরের পাতায় দেখো সেই আলফাটা ছাড়া হয়ে গেল। মানে আলফার বদলে একবার ই টু দি পাওয়ার আলফা, যেটা 1 বাই সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, তার ফর্মে তুমি এক্সপ্রেস করে ফেললে। দেখো এখন তোমার কিন্তু আলফাটার নেই, অর্থাৎ দুটো যে আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার ছিল তার মধ্যে একটাকে তুমি জাস্ট অন্য একটা কিছু দিয়ে রিপ্লেস করে ফেলতে পারলে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে নিচে যে পার্টটা সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, সেটাকে জেড এস আমি নাম দিচ্ছি। এই জেড এসটাকে বলা হয় সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। এটাকে নিয়ে ডিটেল আলোচনা আজকের শেষ পাঠের মধ্যে আছে। এটা হচ্ছে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। দিস ইজ দ্য সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন বলা হয় এটাকে। হ্যাঁ, মানে সময় থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনও বলা হয়। মানে কিছুই না, এটা জাস্ট একটা সিম্বল যেটার মানে হচ্ছে সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। এই পার্টিশন ফাংশন নিয়ে আজকে আমি 5-6টা স্লাইড শেষে ইউজ করছি, মানে খুব ডিটেলে কথাবার্তা বলবো। আচ্ছা, তাহলে দেখো এই যে পার্টটা তুমি পেলে এনআই বাই এন ইকুয়াল টু জিআই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, বা জিআই টু দি পাওয়ার বিটা এপসাইলন আই বাই জেড এস, যেখানে জেড এসটা হচ্ছে এই ডিনোমিনেটরের পার্টটা। এটাই হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। স্টিল এখানে এই বিটাটা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার সেটা কিন্তু রয়ে গেছে। তাহলে এবারে আমাদের টার্গেট থাকবে বিটাটার এক্সপ্রেশনটাকে বের করা। আচ্ছা, আলফাটা যেমন এত সহজে বেরিয়ে গেল বা আলফাটা এত সহজে এলিমিনেটেড হয়ে গেল, বিটাটা কিন্তু একটুখানি কঠিন। হ্যাঁ, সেইটার জন্য আমাকে 3-4টা স্লাইড ইউজ করতে হবে। দেখো জাস্ট আমি এইটা নিয়ে জাস্ট বেশি কথা বলিনি, শুধুমাত্র মানে এই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন এইটা শুধু ওইখানে ডিফাইন করেছে বলে আমি লিখছি। এই পার্টিশন ফাংশন নিয়ে কিন্তু আমাদের লাস্ট 3টে লেকচার পার্টিশন ফাংশন নিয়ে আলোচনা চলবে। শুধু একটা মানে এখানে একটা, এবং আজকের লেকচারের শেষে 4-5 স্লাইড আমি জাস্ট পার্টিশন ফাংশনের উপরে ব্যবহার করব। কিন্তু এখানে কিন্তু পার্টিশন ফাংশনের ডিসকাশনটা কমপ্লিট হচ্ছে না। 5th, 6th, 7th এই লেকচারগুলোতে কিন্তু আমরা পার্টিশন ফাংশন নিয়ে অনেক কথাবার্তা বলবো। The thermodynamic partition function Zs for a single particle is defined as Zs equal to summation over I gi to the power minus beta epsilon I. হ্যাঁ, যেখানে in this expression summation index I runs over the energy level not the quantum states. এই যে বিভিন্ন এনার্জি লেভেলস ছিল, মানে বেসিক্যালি দেখো এই যে বিভিন্ন এনার্জি লেভেলস আছে, সেই এনার্জি লেভেলস গুলো এনার্জি কত তুমি যদি জানো, এপসাইলন 0, এপসাইলন 1, এপসাইলন 2 ডট 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 যদি তুমি জানো, আর প্রত্যেকটা লেভেলের ডিজেনারেসি G0, G1, G2 ডট 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 এইগুলো যদি তুমি জানো, তাহলে কিন্তু পার্টিশন ফাংশনটা তুমি লিখে ফেলতে পারছো।
আর বিটাটা একটা কনস্ট্যান্ট, সেই বিটার ভ্যালু আমি পরে বলবো, ওটা বেসিক্যালি টেম্পারেচারের ইনভার্সের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে বিটা ইকুয়াল টু 1/kT, এটা আমি ডিরাইভ করবো। দেখো বিটার ভ্যালুটাকে বাদ দিলে তুমি যেটা লাগছে, যে সিস্টেমটা তুমি বেসিক্যালি কনসিডার করছো, হ্যাঁ, আর পার্টিকুলার সিস্টেম তুমি কনসিডার করছো, তো যেখানে পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউটেড আছে সেই সিস্টেমে যদি এনার্জি লেভেলগুলোর এনার্জি তুমি জানো, এবং যদি তুমি তাদের ডিজেনারেসি জানো, তাহলে সেইখান থেকে কিন্তু পার্টিশন ফাংশনটাকে লিখে ফেলতে পারবে। আচ্ছা, আর যদি এরকম সিচুয়েশন হয় যে তোমার, আচ্ছা আমি এইভাবে লিখতে পারলাম এটা। আর এইখানে কিন্তু ডিজেনারেসি ফ্যাক্টরটা আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। যদি নন ডিজেনারেট সিস্টেম হতো তাহলে জিআইটা তোমার রাখার দরকার ছিল না, শুধু সামেশন বাড়াই e⁻⁻β তুমি লিখে ফেলতে পারতে। আচ্ছা, আর একটা জিনিস আমরা এই যে পরের পার্টটা, এই পার্টটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, এক্ষুনি বললে তোমার ব্যাপারটা ঘেঁটে যাবে। মানে তুমি পরের পার্টটা এইটা ফর দ্য টাইম বিং এখন তুমি ভুলে যাও, এইটা আমি তোমাকে পরে ভালো করে বুঝিয়ে দেবো যে এইখানে যে সাম ওভার আই তুমি বলছো, এটা বলছে প্রত্যেকটা এনার্জি লেভেল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আর তার বদলে তুমি এই সাম ওভার এনার্জি লেভেলস এর বদলে সাম ওভার স্টেটস সেটাও তুমি করতে পারো। মানে বেসিক্যালি কি, ধরো কোন একটা এনার্জি লেভেলে একটা কথা বলছে, একটা ith লেভেল যার এনার্জি হচ্ছে এপসাইলন আই, আর ডিজেনারেসি ধরে নাও তোমার জিআই। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এইখানে তোমার এই ψ1 ψ2 ডট 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 করে এই তোমার বেসিক্যালি এই জিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন আছে হ্যাভিং দ্য সেম এনার্জি, সেই জন্য এটা জিআই ফোল্ড ডিজেনারেট। তার ডিজেনারেসি মানেটা কি? কয়েকটা গিভেন এনার্জিতে তোমার কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন আছে হ্যাভিং দ্য সেম এনার্জি। তার মানে বেসিক্যালি কি, যে এই এনার্জিতে তোমার বেসিক্যালি এতগুলো কোয়ান্টাম স্টেটস আছে। তাহলে এবারে দেখো, যখন তুমি এই স্টেটের কন্ট্রিবিউশনটা এখানে লিখবে জেডএস এর এক্সপ্রেশনে, তুমি ধরো লিখছো, হ্যাঁ, তোমার এই যখন এনার্জি লেভেলটা এপসাইলন আই, তার কন্ট্রিবিউশন তোমাকে কেমন করে লিখতে হচ্ছে, জিআই e⁻⁻β এপসাইলন আই লিখতে হচ্ছে, তারপরে অন্যান্য লেভেলে যেমন আছে। দেখো এই এক্সপ্রেশনে মানে গ্রাউন্ড স্টেটের কন্ট্রিবিউশন, ফার্স্ট স্টেটের সেকেন্ড স্টেটের কন্ট্রিবিউশন, তাহলে আই লেভেলের কন্ট্রিবিউশনটা কি, জিআই e⁻⁻β এপসাইলন আই। আচ্ছা, এইটাকে তুমি জাস্ট লিখতে পারো, দেখো যে এইটাকে তুমি এইখানে এই যে জিআই e⁻⁻β এপসাইলন মানে একটা করসপন্ডিং টার্মকে তুমি জিআই টাইমস গুণ করে দিয়েছো। আচ্ছা, তার বদলে যদি এই টার্মটাকে তুমি জিআই টাইমস এইভাবে লিখতে e⁻⁻β এপসাইলন আই প্লাস e⁻⁻β এপসাইলন আই প্লাস e⁻⁻β এপসাইলন আই প্লাস ডট 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 করে যদি জিআই টাইমস লিখতে, একই মানে তো। মানে কি বলছি বুঝতে পারছো, যে ধরো কোন একটা পার্টিকুলার এনার্জি লেভেল, এই এনার্জি লেভেলে এনার্জি এপসাইলন আই, ডিজেনারেসি জিআই, আমি এই স্টেটটাকে শুধুমাত্র দেখছি। তাহলে এই যে একটা পার্টিকুলার মানে এনার্জি লেভেল, তার ডিজেনারেসি জিআই, কথাটার মানেটা হচ্ছে যে এই এনার্জিতে জিআইটা কোয়ান্টাম স্টেটস আছে, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বেসিক্যালি কোয়ান্টাম স্টেটস, অর্থাৎ এই এনার্জিতে তোমার জিআইটা তোমার কোয়ান্টাম স্টেটস আছে। আর এবারে যখন পার্টিশন ফাংশন লেখা হচ্ছে, যখন তোমার এই যে ith লেভেল তার কন্ট্রিবিউশনটা আসছে, সেটা কি দিয়ে আসছে, জিআই e⁻⁻β এপসাইলন আই দিয়ে আসছে। এই যে জিআই e⁻⁻β এপসাইলন আই দিয়ে আছে, তার মানে কি একটা কোয়ান্টিটি সেটা জিআই টাইমস গুণ হচ্ছে। তাহলে একটা কোয়ান্টিটি জিআই টাইমস গুণ হচ্ছে মানে তুমি ওই একই কোয়ান্টিটি জিআই টাইমস যোগ করতে পারো। মানে এই একটা কোয়ান্টিটি জিআই দিয়ে গুণ হচ্ছে মানে ধরো জি জিনিস যদি 5 হয়, তাহলে এই জিনিসটা 5 বার গুণ হওয়া মানে ওই একই জিনিস 5 বার তুমি যোগ করতে পারো, তাই তো? আচ্ছা, এবারে তার মানে কি, এখানে দেখো একটা টার্মের বদলে তোমার 5টা টার্ম চলে এলো। কেন 5টা টার্ম চলে এলো? কারণ ডিজেনারেসি 5 বলে। তার মানে কি, তার মানে হচ্ছে যে একটা করসপন্ডিং এনার্জি লেভেল লিখে তাকে ডিজেনারেসি দিয়ে গুণ করা ইজ ইকুইভ্যালেন্ট টু সে যে তোমার যতগুলো তোমার বেসিক্যালি কোয়ান্টাম স্টেটস আছে, প্রত্যেকটার কন্ট্রিবিউশন একবার করে নেওয়া। একই মানে তো, নাকি? আচ্ছা, ধরো আমি আরেকটা ভালো করে এক্সাম্পল, ধরো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে, ধরো আমি স্কোয়ার বক্সের কথা বলছি। একটা স্কোয়ার বক্সে E12 এর এনার্জি আর E21 এর এনার্জি তো একই, তাই তো? তাহলে তুমি, এবং এই এনার্জিটা হচ্ছে 5h²/8mL², এইটা। আর এবারে যখন তুমি এই স্টেটটার কন্ট্রিবিউশন দেখবে টু পার্টিশন ফাংশন, তুমি কি লিখবে না, যেহেতু এটা টু ফোল্ড ডিজেনারেট, তাহলে 2 × e⁻⁻
এই যে এনার্জিটা ধরো আমি এপসাইলন বলছি, এপসাইলন ডিভাইডেড বাই বা বিটা এপসাইলন, মানে ডিভাইডেডটা এখন ভুলে যাও, মানে মানে এই যদি এনার্জিটাকে যদি আমি ধরো এপসাইলন বলি, তাহলে এই টার্মের কন্ট্রিবিউশনটা যখন পার্টিশন ফাংশনে তুমি লিখবে ডিজেনারেসি 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু এপসাইলন, যেখানে এপসাইলন হচ্ছে এইটা। আচ্ছা, তার বদলে তুমি লেখো না এরম করে, এটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন 1 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন 2 1। এবারে তুমি দুবার ধরে লেখো না, একই তো মানে, কোনো অসুবিধা নেই। তার মানে দেখো, তুমি একটা অল্টারনেটিভ রাস্তা তোমার ছিল, আমি বলবো না বললাম কিন্তু বলা হয়ে গেল, যে যদি তুমি এই আই ইন্ডেক্সটা জাস্ট আই রানস ওভার এনার্জি লেভেলস করো, তাহলে তোমাকে ডিজেনারেসিটা দিতে হবে। আর তার বদলে যদি তুমি যে ইন্ডেক্সটা রান ওভার কোয়ান্টাম স্টেটস হয়, তাহলে কিন্তু তোমার আর ডিজেনারেসি দেওয়ার দরকার নেই, কারণ একই এনার্জিতে যতগুলো কোয়ান্টাম স্টেটস আছে সেটাই ডিজেনারেসি। যদি সাম ওভার এনার্জি লেভেল করো, তাহলে সেই ডিজেনারেসি ফ্যাক্টরটা গুণ হয়ে গেছে। তাহলে কোন একটা পার্টিকুলার এনার্জি তার কন্ট্রিবিউশন তুমি একবার নিয়ে তাকে জিআই দিয়ে গুণ করে দিলে। আর যদি সাম ওভার কোয়ান্টাম স্টেটস করো, তাহলে তোমার ডিজেনারেসি দেখার দরকার নেই, প্রত্যেকটা ওয়েভ ফাংশনের জন্য তুমি এক একটা করে টার্ম তুমি লিখবে। তাহলে পার্টিশন ফাংশনের ডেফিনেশনে কিন্তু এই দুটোই চলে। এটা নিয়ে আমি পরে ডিটেলে আলোচনা করব, কিন্তু এখানে জাস্ট মানে কম্বিনেশনের জন্য আমি জিনিসটাকে বলে রাখলাম। তা যাকে যেটা বোঝাতে চেয়েছিলাম, ব্যাপারটা পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, কিন্তু মানে পার্টিশন ফাংশনের ডিসকাশন শেষ হলো না, পার্টিশন ফাংশনের ডিসকাশন হচ্ছে, আজকেও বেশ কিছুটা হবে, আজকে বেশি সময় পাওয়া যাবে না হয়তো, কিন্তু আমরা পার্টিশন ফাংশনের ডিসকাশন কিন্তু আরো অনেক করবো আর কি। তুমি পার্টিশন ফাংশনটা যদি মাথা থেকে এখন মাথায় না ঢোকাতে চাও, এখন ঢোকানোর দরকার নেই। মানে তুমি জাস্ট, বা পার্টিকুলারলি এই যে পরের পার্টটা সাম ওভার স্টেটস, এটা যদি তোমার এখন বুঝতে অসুবিধা, এখন ঢোকানোর দরকার নেই। তুমি জাস্ট এই এক্সপ্রেশনের ন্যাচারালি নিচে ডিনোমিনেটরে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বলে একটা টার্ম চলে এলো, সেইটাকে তুমি পার্টিশন ফাংশন হিসেবে লিখছো। সেই পার্টিশন ফাংশনটা দেখো জাস্ট সিম্পলি এইটা। অর্থাৎ যেটা আমি বলেছিলাম, যে কোন একটা পার্টিকুলার সিস্টেম তার যদি বিভিন্ন লেভেলের এনার্জি এবং তার ডিজেনারেসির ধারণাটা তোমার থাকে, তো সেইখান থেকে কিন্তু তুমি তার পার্টিশন ফাংশনের এক্সপ্রেশনটাকে লিখে ফেলতে পারছো। ঠিক আছে? আমি এগোই এবারে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো এই জায়গাটা খুব ভালো করে বোঝো। আমি আসলে বিটার ভ্যালু বেসিক্যালি বের করতে চলেছি, তার জন্য আমি 4-5টা স্লাইড ইউজ করব। এটা এক নিঃশ্বাসে একটু দেখে নেওয়া যাক। দেখো টোটাল এনার্জিটা কেমন করে তুমি লিখতে পারো, সামেশন ওভার আই, সামেশন ওভার আই, এটা এনআইটা লিখতে হবে না, সামেশন ওভার, সরি, এটা বেসিক্যালি সামেশন ওভার আই এনআই এপসাইলন আই টোটাল এনার্জি। আচ্ছা, এবারে এই এনআইটা কত না, তোমার যে বলবেন ডিস্ট্রিবিউশন হলো, সেইখান থেকে এনআই বাই এনটা আমি লিখেছিলাম জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। এই যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন, সেটাতে এরকম দেখতে, এনআই বাই এন হচ্ছে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই জেড এস। তাহলে এনআইটা, এই যে এনআইটা আমি এখান থেকে বসিয়ে দিলাম, এনআইটাকে বসিয়ে দিলে কি হবে, এই এনটা এখানে জাস্ট গুণ করে দিলে, এনআইটা হচ্ছে এন জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই জেড এস। দেখো আমি তাই বসিয়েছি, তাহলে এটা হচ্ছে, এটা শুধু আই হবে। তাহলে এই এনটা সামেশনের বাইরে রেখেছি, কারণ এখানে কোনো ডামি ইন্ডেক্স নাই। তাহলে এন সামেশন ওভার আই, আচ্ছা তোমার এই এপসাইলন আই যেমন ছিল সেটা আমি রেখে দিয়েছি, আর জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই আমি রাখলাম, বাই হচ্ছে জেড এস। আচ্ছা, এবারে দেখো জেড এসটা কি না, জেড এস তো বাই ডেফিনেশন সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। এবারে এই জেড এস কে তুমি ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু বিটা, তাহলে কি হবে, সামেশন ওভার আই যেমন আছে, জিআইটা যেমন আছে। এবার এই পার্টটাকে বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আইটা হলো, আবার এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে একটা মাইনাস এপসাইলন হলো, মাইনাসটা আগে পাঠিয়ে দিয়েছো, এপসাইলন আইটা এখানে রেখেছো। বোঝা গেল? তাহলে জেড এস যদি এটা হয়, ডেল জেড এস বাই ডেল বিটা এটা হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে তুমি এই আগের এক্সপ্রেশনে দেখো, এই জেড এসটাকে বাদ দিয়ে সামেশনের ভেতরে যে টার্মটা আছে, সামেশন ওভার আই জিআই এপসাইলন আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, তাহলে এই যে পুরো পার্টটা
কারণ জেডএস তো সামেশনের বাইরে আসে, মানে হচ্ছে তুমি এটাকে মানে মানে এই জেডএস এর মধ্যে যেহেতু কোনো ডামি ইন্ডেক্স আই নাই বলে তুমি জেডএসটাকে বাইরে বের করে দিতেই পারছো। আর ভেতরে যে জিনিসটা থাকছে এই ভেতরের জিনিসটা নাথিং বাট ডেল জেড এস বাই ডেল বিটা। তাহলে এই দুটো থেকে তুমি লিখতে পারলে কি যে তোমার বেসিক্যালি এইটা যে এনার্জিটা অ্যাকচুয়ালি মানে এইখানে না এই এনটা এখানে আমি ভাগ করে দিচ্ছি ই বাই এন। তাহলে ই বাই এন হচ্ছে তার মানে পার পার্টিকেল তোমার অ্যাভারেজ এনার্জি কেটা। তাহলে অ্যাভারেজ এনার্জি ই বাই এন তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এই যে সামেশন ওভার আই এপসাইলন আই জিআই ইট মানে মিটার এপসাইলন আই, সেটা হয়ে যাচ্ছে এইখান থেকে মাইনাস ডেল জেড এস বাই ডেল বিটা, আর নিচে একটা জেড এস অলরেডি ছিল তাহলে সেইটা তার মানে এইখান থেকে আবার ডেল জেড এস বাই জেড, এইটা যেহেতু ডেল এল এন জেড এস তার মানে দেখো অ্যাভারেজ এনার্জিটা বেরোচ্ছে মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা। তাহলে অ্যাভারেজ এনার্জিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন কেমন করে লিখতে হয় আমি লিখে ফেললাম। দেখো এই জায়গাটা বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? এই পুরো পার্টটা বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে তো? আচ্ছা স্যার স্যার ওই যে বলো। স্যার ওই যে সেকেন্ড প্যারাটা বলুন, ফার্স্ট প্যারাটা বুঝতে পারছি, সেকেন্ড প্যারাটা যেটা করলেন ওই এটা তো নাও এটা তো অ্যাজ ওই কি জায়গাটা এটা তো এই তো দেখো না নাও অ্যাজ হ্যাঁ এইটা তো পার্টিশন ফাংশনের তোমার ফর্মুলা, তাই তো? এই যে জেডএস তো এইটা তো, এবারে তুমি কি করছো ডিফারেন্সিয়েট করো বোথ সাইডস উইথ রেসপেক্ট টু বিটা। তাই এই ইকুয়েশনটা পুরোটাকে তুমি বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো। দেখো নিজে নিজে করে দেখো না, বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো। তো সামেশন ওভার আই যেমন আছে আছে, জিআই যেমন আছে আছে, তাহলে এই পার্টটা ডেরিভেটিভ হবে। তাহলে বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্সপোনেনশিয়াল পার্টে ডেরিভেটিভ করে সেটাই প্রথমে হয়ে যায়, আর তারপরে এই উপরের পার্টটা ডেরিভেটিভ করে উপরের পার্টটা বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস এপসাইলন আই দেবে, মাইনাসটা আগে করে দেওয়া হয়েছে আর এপসাইলন আইটা এখানে করে দেওয়া হয়েছে। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তারপরে আমি এই এক্সপ্রেশনের কাছে সেটা বসিয়ে দিচ্ছি আর কি। তাহলে দেখো ইন্টারনাল এনার্জি বা এনার্জিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন তুমি লিখতে পারবে। আর একটা কাজ আমাকে করতে হবে, এনট্রপিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন তোমাকে এক্সপ্রেস করতে হবে। আর এনট্রপিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করা আমার এখন খুব সহজ হয়ে গেছে। কি করে দেখো, দেখো এই বোলম্যান ডেফিনেশন বা বোলম্যান হাইপোথিসিস আমার কি বলেছিল, এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ, আগের দিন আমরা বলে গেছি, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা এবারে এইখান থেকে দু তিনটে জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ কিন্তু মোস্ট ডমিনেটিং কনফিগারেশন যখন তুমি পেয়ে গেলে তুমি দেখেছো কি যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি গুলো মোরাললেস সোললি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়েই কিন্তু কন্ট্রোল হয়। আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কোনটা, যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম। তার মানে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ সেটাকে তুমি লিখতে পারো দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কে এল এন ডব্লিউ ম্যাক্স। আর এবার ডব্লিউ ম্যাক্স এর এক্সপ্রেশনটা কি, এন ফ্যাক্টোরিয়াল পাই ওভার আই জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল। এটা এই যে ডব্লিউর এক্সপ্রেশন বা ডব্লিউ ম্যাক্স এর এক্সপ্রেশন তুমি বসিয়ে দিয়েছো, এন ফ্যাক্টোরিয়াল পাই ওভার আই জিআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল এইটা। আচ্ছা এবারে এইটাকে কেমন করে লিখছি দেখো, কে যেমন আছে আছে, এই পার্টটা যখন তুমি লিখবে আমি আগে এই রকমের জিনিস করে গেছি সেটা আমি আবার লিখছি। তাহলে এটা এল এন এন ফ্যাক্টোরিয়াল হলো প্লাস সাম ওভার আই এনআই এল এন জিআই মাইনাস এল এন এনআই ফ্যাক্টোরিয়াল, মানে একদম এখানে যেহেতু প্রোডাক্ট হিসেবে আছে সেটা সামেশন হিসেবে তোমার চলে এলো। আচ্ছা এবারে দেখো পরের লাইন আমি কেমন করে লিখছি, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করছি, কেটা কে রেখে দিলাম, এল এন এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন এল এন এন মাইনাস এন হয়ে গেল। আচ্ছা সামেশন ওভার আই এনআই এল এন জিআই যেমন আছে আছে, আবার এল এন এনআই ফ্যাক্টোরিয়ালটাকে লিখে ফেললে এনআই এল এন এনআই মাইনাস এনআই এরকম ভাবে লিখে ফেললাম। আচ্ছা এবারে এই যে পরের পার্টটা এটাকে তুমি লিখতে পারছো মানে সামেশন ওভার, মানে এটাকে যদি ভেঙে যদি লেখো সামেশন ওভার আই এনআই এল এন জিআই প্রথম টার্মটা চলে এলো, তারপরে মাইনাস সামেশন ওভার আই এনআই এল এন এনআই সেকেন্ড টার্মটা চলে এলো, আর থার্ড টার্মটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে সামেশন ওভার আই এনআই হয়ে গেল। এবারে এটাও টোটাল নাম্বার অফ পার্টিকেলস রিপ্রেজেন্ট করে, এটাও টোটাল নাম্বার অফ মলিকুলস বা পার্টিকেল রিপ্রেজেন্ট করে, এটা মাইনাস দিয়ে আছে এটা প্লাস দিয়ে আছে, কেটে গেল, কেটে গিয়ে পড়ে রইল কত এন এল এন এন প্লাস সামেশন ওভার আই এনআই এল এন জিআই মাইনাস সামেশন ওভার আই এনআই এল এন এনআই। তাহলে এন এল এন এনটা যেমন আছে তুমি রেখে দাও, আর এই পার্টটাকে কেমন করে তুমি লিখতে পারছো দেখো, তুমি যদি এই সামেশন ওভার আই এনআইটাকে কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে কত
মাইনাস যেহেতু আগে নিয়ে নিয়েছো ln ni বাই জিআই পড়ে থাকছে। তো সামেশন ওভার i ni তুমি কমন নিয়ে নিচ্ছ, তো ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে, এখানে মাইনাস নিয়ে নিলে ln ni মাইনাস ln gi প্লাস এটা হয়েছে ln ni বাই জিআই। আচ্ছা, এবারে ni বাই জিআইটা দেখো তুমি লিখতে পারো কেমন করে, মানে ম্যাক্সওয়েল বোলম্যান যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা সেটা কি ছিল? ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা এটা বারবার এখন কাজে লাগবে। ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন তোমায় কি বলছে না, ni বাই n এটা হচ্ছে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই তোমার জেড। তাহলে এইখান থেকে যদি তুমি ni বাই জিআইটা আমার লাগছে সেটা যদি বের করো তাহলে কি দাঁড়াচ্ছে, n ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই ডিভাইডেড বাই জেড। এই যে আগের এক্সপ্রেশনে যে তোমার ni বাই জিআইটা ছিল সেটা তুমি এখানে বসিয়ে দিলে কি না, n ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই জেড এস, এটা। আর তার আগে সামেশন ওভার i ni ln যেমন আছে। এবারে কি হলো, সামেশন ওভার i ni এইটা হয়ে যাচ্ছে তাকে ln n বাই জেড এস, আর ln ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই মানে কি মাইনাস বিটা এপসাইলন আই লিখে ফেললাম। তাহলে এই বাদিকটা যেমন আছে এইটা দেখো। এবারে এই যে প্রথম টার্মটা দেখো যে মাইনাস এই ln n বাই জেড এস, এখানে কোনো সামেশন ইন্ডেক্স i নাই, তাহলে এটাকে তুমি বাইরে বের করে দাও, মাইনাস ln n বাই জেড এস, আর পরে রইলো কত সামেশন ওভার i ni, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। বিটাটা কোনো সামেশন ইন্ডেক্স নাই, বিটাটাকে আলাদা করে দিলে পড়ে রইলো কত সামেশন ওভার i ni এপসাইলন আই। আচ্ছা, এবারে এই সামেশন ওভার i ni সেটাই হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, আর এইখানে সামেশন ওভার i ni এপসাইলন এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। কি দাঁড়াচ্ছে n ln n মাইনাস n ln n বাই জেড এস প্লাস বিটা ইন্টু ই। এবারে তুমি এইটাকে কেমন করে লিখছো দেখো, এই n আর এইখান থেকে একটা n বাইরে বের করে দাও, করে তাহলে ই বাই n রয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে n কে ln n মাইনাস ln n বাই জেড এস, তা লগটা ভেঙে ফেললে মাইনাস ln n প্লাস ln জেড এস হবে প্লাস বিটা ইন্টু ই বাই n হবে। তবে ln n কেটে চলে গেল, তাহলে পড়ে রইলো কি এসটা দেখো, এই এস এর এক্সপ্রেশনটা কি রইলো না n কে ln জেড এস প্লাস বিটা ইন্টু ই। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এন্ট্রপি ইন টার্মস অফ সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। তাহলে অ্যাপারেন্টলি একটু লেন্দি, কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরে করবে, কঠিন মোটেই না। তুমি জাস্ট শুরুটা করছো বোলম্যান ডেফিনেশন থেকে, এবার ডব্লিউর এক্সপ্রেশন তুমি পেয়েছো, তারপরে তুমি মানে লগ যেহেতু অলরেডি ছিল টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করছো, তারপরে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছ। কাজে লাগে যা 2-3টে স্টেপ গেলেই তুমি এন্ট্রপির এক্সপ্রেশনটা পেয়ে গেলে। তার মানে এই দুটো জিনিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এনার্জিটাকে তুমি এনার্জি বা অ্যাভারেজ এনার্জি যাই বলো না কেন, অ্যাভারেজ এনার্জি জানলে তুমি টোটাল নাম্বার অফ পার্টিকেলস দিয়ে গুণ করে দিয়ে টোটাল এনার্জি অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে এনার্জিটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করা হলো, আর এন্ট্রপিটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করা হয়ে গেল। দেখো এবারে থার্মোডাইনামিক্সের সঙ্গে কানেকশন কিন্তু প্রায় আমাদের কাছে চলে এসেছে, কারণ না ফার্স্ট ল থেকে ইন্টারনাল এনার্জি আর সেকেন্ড ল থেকে এন্ট্রপি, এই দুটো যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার সবকিছু হাতের মুঠোয় চলে এলো। কারণ বাকি তো সবকিছু অক্সিলারি স্টেট ফাংশন, মানে তোমার দুটোই অ্যাকচুয়ালি মানে ফান্ডামেন্টাল স্টেট ফাংশন। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটা ফার্স্ট ল থেকে আছে, আর হচ্ছে এন্ট্রপি যেটা সেকেন্ড ল থেকে আসে। আমি দেখো ইন টার্মস অফ পার্টিশন ফাংশন এনার্জি এবং এন্ট্রপি বের করে ফেলেছি। হ্যাঁ, শুধুমাত্র বিটাটা এখনো বের করিনি। এবারে বিটার ভ্যালু দেখো কিভাবে ইজিলি তুমি পেয়ে যেতে পারছো। দেখো এসটা তাহলে কি হয়ে গেল, এনটা তুমি যদি গুণ করে দাও তাহলে কে এন ln জেড এস প্লাস বিটা ইন্টু ই। এবার আমি কি করছি, ডেল এস বাই ডেল ই করছি, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমি জাস্ট ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডেল এস বাই ডেল ই করছি। তাই এটা করলে কি দাঁড়াবে, কে হলো এই পার্টটা হচ্ছে এন ডেল ln জেড এস বাই ডেল ই হয়ে গেল, আর এই পার্টটা করলে একটা বিটা হচ্ছে প্লাস ই ইন্টু ডেল বিটা বাই ডেল ই হয়ে যাচ্ছে। মানে জাস্ট এই যে এক্সপ্রেশনটা ছিল এইটাকে তুমি ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, কে যেমন আছে রয়ে গেল। এবার এনটা কনস্ট্যান্ট তুমি রেখে দিলে, আর ln জেড এস এর ডেরিভেটিভ করে কিন্তু ই এর রেসপেক্টে হয়ে যাচ্ছে কত, ডেল ln জেড এস বাই ডেল ই, প্লাস বিটাটাকে কনস্ট্যান্ট রেখে ই এর ডেরিভেটিভ করলে সেটা 1 দিয়ে দিল, তাহলে শুধুমাত্র বিটা তুমি পেয়ে গেলে। তারপর ইটাকে দেখে বিটার ডেরিভেটিভ করে ডেল বিটা বাই ডেল ই সমান হয়ে গেল। এবারে কে এন এটা হয়ে গেল কত, ডেল ln জেড এস বাই ডেল ই ছিল, তার বদলে এই ডেল ln জেড এস বাই ডেল বিটা করলে, এখানে ডেল বিটা বাই ডেল ই করলে, প্লাস বিটা যেমন আছে থাক, প্লাস ই ডেল বিটা বাই ডেল ই তুমি করে দিলে। আচ্ছা, এবারে এই কোয়ান্টিটিটা কি খেয়াল করে দেখো,
এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা নয় সরি, মানে এনটা সমিতি আমি বলছি, এই যে পুরো কোয়ান্টিটিটা, এই যে পুরো জিনিসটা দেখো, দিস ইজ নাথিং বাট মাইনাস অফ এনার্জি। এই যে দেখো, এই যে তুমি যদি এনটা এখানে গুণ করে দিতে, এনটা যদি তুমি এখানে গুণ করে দিতে, তাহলে কি হতো, এন ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, সেইটার যে মাইনাসটা সেটা তোমার এনার্জি দিয়ে দিত। তো তাহলে যদি তুমি এই মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এন ডেল এল এন জেড এস বাই ডেল বিটা সেটা তোমার দিয়ে দিচ্ছে কি, জাস্ট দেখো তোমার এই মাইনাস অফ ই দিয়ে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল মাইনাস ই ডেল বিটা বাই ডেল ই, এইখানে বিটা যেমন আছে আছে, আর এইখানে ই ডেল বিটা বাই ডেল ই, এইটা এটা কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কে ইন্টু বিটা। তাহলে এনট্রপির এক্সপ্রেশন থেকে তুমি যদি ডেল এস বাই ডেল ই করো, ই ইজ নাথিং বাট দ্য ইন্টারনাল এনার্জি, তাহলে তুমি সেখান থেকে পাচ্ছ কত, কে ইন্টু বিটা। তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স তোমায় বলছে যে ডেল এস বাই ডেল ই সেটা হচ্ছে কে ইন্টু বিটা। আর ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তোমায় কি বলছে এবারে খেয়াল করো। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন অফ দ্য ওপেন সিস্টেম কি হয়, ডি সমান হচ্ছে টিডিএস মাইনাস পিডিবি, আর ডিই মানে হচ্ছে এখানে ইউ আর ইন্টারনাল এনার্জি, মানে এটা ডিই মানেই হচ্ছে ডিইউ, মানে মানে এখনো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ইন্টারনাল এনার্জিকে না অনেকেই ই লেখে বলে আমি এখানে ই লিখেছি, মানে এটা তুমি ইউও বলতে পারো, মানে ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। আর এবারে যদি তুমি এইখান থেকে জাস্ট ই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করো, তাহলে এইখান থেকে দেখো, মানে এখান থেকে আমি যেটা বলছি যে তুমি এইটাকে যদি করো, মানে ডেল ই বাই ডেল এস যদি করো, এবারে যখন করছো তুমি ভলিউম এবং নাম্বার অফ মোলস থেকে কনস্ট্যান্ট রাখতে, মানে এটা আসলে বলে দেওয়া উচিত ছিল হয়তো, ভলিউম আর টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে এখান থেকে টি পাচ্ছ। তো এবার যদি ঘুরিয়ে দাও, তাহলে ডেল এস বাই ডেল ই, এই পুরো কাজটাকে যখন করছো ভি আর এন কে কনস্ট্যান্ট রেখে, দিস ইজ নাথিং বাট 1/t। মানে এখানেও অ্যাকচুয়ালি এই যে পার্সিয়াল ডেরিভেটিভটা আমি করছি না, এই যে পার্সিয়াল ডেরিভেটিভটাকে করছি ভি এবং টোটাল নাম্বার অফ পার্টিকেলকে কনস্ট্যান্ট রেখে কিন্তু। তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমায় বলে দিল যে ডেল এস বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন সেটা হচ্ছে কে ইন্টু বিটা, আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আমায় বলে দিল ডেল এস বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন হচ্ছে 1/t। তাহলে ক্লিয়ারলি কি দাঁড়াচ্ছে, ক্লিয়ারলি বিটাটা হয়ে যাচ্ছে তোমার 1 মানে মানে এখান থেকে বলি, মানে যেটা ক্লিয়ারলি তোমার কি দাঁড়াচ্ছে যে ডেল এস বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন সেটা কে ইন্টু বিটা, তার মানে কে ইন্টু বিটা সেটা বেসিক্যালি 1/t এর সঙ্গে সমান হচ্ছে, তো সেইখান থেকে বিটাটাকে 1/kt হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে বিটাটা জাস্ট সিম্পলি তোমার 1/kt। তাহলে বিটার ভ্যালু, বিটা অ্যাকচুয়ালি তুমি নিয়েছিলে একটা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার হিসেবে, হ্যাঁ, বিটাটাকে তুমি নিয়েছিলে একটা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার হিসেবে, সেই বিটার এখন একটা এক্সপ্রেশন বেরিয়ে গেল, সেটা হচ্ছে 1/kt। এবং এই এক্সপ্রেশনটাকে বের করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ক্রুশিয়াল জায়গা আছে। এক হচ্ছে দেখো এই যে বোল্টজম্যান হাইপোথিসিস, সেইটা বেসিক্যালি মাইক্রোস্কোপিক ও ম্যাক্রোস্কোপিক পিকচারের মধ্যে কানেকশনটা নিয়ে আসছে। ডব্লিউ একটা মাইক্রোস্কোপিক পিকচার, আর এসটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক পিকচার। ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক এর মধ্যে কানেকশনটা, যেটা আমি আগের দিন খুব ভালো করে আলোচনা করেছি, সেই কানেকশনটা আসছে বোল্টজম্যান হাইপোথিসিস। এবং এই কানেকশনটা আসছে বলেই হচ্ছে তুমি এনট্রপির একটা এক্সপ্রেশন বের করতে পারলে, যেটা বেসিক্যালি এস ইকুয়াল টু এন কে এল এন জেড প্লাস বিটা কে ইন্টু ই। সেখান থেকে ডেল এস বাই ডেল ই আর কনস্ট্যান্ট ভি এন তুমি বের করতে পারছো, মানে ডিফারেন্সিয়েটিং এনট্রপি উইথ রেসপেক্ট টু এনার্জি আর কনস্ট্যান্ট ভলিউম এন্ড নাম্বার অফ পার্টিকেল, এটা বের করতে পারছো। তাহলে এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে বোল্টজম্যান হাইপোথিসিসকে কাজে লাগিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে। আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তোমায় বলে দিচ্ছে ডেল এস বাই ডেল ই আর কনস্ট্যান্ট ভি এন হচ্ছে 1/t। এবারে কথাটা হচ্ছে যে মাইক্রোস্কোপিক পিকচার ম্যাক্রোস্কোপিক পিকচার তোমার কনসিস্টেন্ট হতে হবে। তো কনসিস্টেন্ট হতে গেলে কি হচ্ছে না, ওইখান থেকে যে ডেল এস বাই ডেল ই বেরিয়েছে আর এখান থেকে যে ডেল এস ডেল ই বেরিয়েছে দুটো সমান হতে হবে, অর্থাৎ কে বিটা ইকুয়াল টু 1/t হতে হবে, অর্থাৎ বিটাটা হচ্ছে 1/kt হতে হবে। বোঝা গেল বিটাটা কেমন করে বেরোলো? তাহলে আলফাটা অনেক ইজিলি বেরিয়ে গিয়েছিল, কিন্তু বিটাটাকে বের করার জন্য তোমাকে কিন্তু 4-5টা স্লাইড এক নিঃশ্বাসে তোমাকে দেখতে হবে। প্রথম হচ্ছে এনার্জিটাকে তুমি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করো, বোল্টজম্যান ডেফিনেশন থেকে শুরু করে তুমি এনট্রপিটার এক্সপ্রেশন বের করো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে, সেখান থেকে ডেল এস বাই ডেল ই আর কনস্ট্যান্ট ভি এন বের করো,
আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে ডেল এস বাই ডেল ই এট কনস্ট্যান্ট পিএন বের করো, দুটোকে সমান করো, করে এখান থেকে বিটা ইকুয়াল টু 1/kT বেরিয়ে গেল। তাহলে এবারে দেখো আগে যে এক্সপ্রেশন গুলো পেয়েছিলে এখন পর্যন্ত সেইগুলোকে তুমি এবারে জাস্ট যেখানে যেখানে বিটা ছিল সেখানে সেখানে জাস্ট 1/kT বসিয়ে দাও। তাহলে যে সকল ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ni বাই n ইকুয়াল টু ছিল gi e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i বাই জেড, তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস বিটার জায়গায় 1/kT বসিয়ে দিলে। সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন ছিল সামেশন ওভার i gi e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i, বিটার জায়গায় তুমি 1/kT বসিয়ে দিলে। ইন্টারনাল এনার্জি ইউ বা ই সেটা হচ্ছে তোমার ছিল হচ্ছে তোমার মানে এটা মানে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মাইনাস ডেল ln জেডএস বাই ডেল বিটা ছিল। এবারে বিটার জায়গায় তুমি জাস্ট 1/kT বসিয়ে দাও, 1/kT বসিয়ে তুমি করে নাও, তাহলে দেখতে পাবে যে সেটা বেরিয়ে যাবে হচ্ছে এইটা, সরি সেটা বেরিয়ে যাবে হচ্ছে মানে আমি এটা জাস্ট তোমার করে দেখিয়ে দিচ্ছি, এটা পরে আবার দেখাবো আর কি। এইটাকে তুমি লিখতে পারো কি মাইনাস ডেল ln জেডএস বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা এইটা। এবারে দেখো বিটা যেহেতু তোমার 1/kT, তাহলে ডেল বিটা বাই ডেল টি কত হবে মাইনাস 1/kT স্কোয়ার, তাহলে এখান থেকে ডেল টি বাই ডেল বিটা কত হয়ে যাবে না মাইনাস kT স্কোয়ার এটা। তাহলে তুমি এখানে ডেল টি বাই ডেল বিটার জায়গায় মাইনাস kT স্কোয়ারটাকে বসিয়ে দাও। আচ্ছা এখানে একটা এন ছিল, হ্যাঁ এনটাকে লেখা হয়নি, এখানে একটা এন ছিল এটা। এবার ডেল বিটা বাই ডেল টি বাই ডেল বিটা তার জায়গায় মাইনাস kT স্কোয়ারটাকে বসিয়ে দাও, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে এখানে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হ্যাঁ তার সঙ্গে থাকছে n/t স্কোয়ার, তারপরে যেমন আছে আছে এই যে n/t স্কোয়ার ডেল ln জেডএস বাই ডেল টি এট কনস্ট্যান্ট n, বোঝা গেল। আর এইটা এটা হচ্ছে এনট্রপি, ইন্টারনাল এনার্জি না। এনট্রপিটা কেমন করে তুমি লিখবে, এনট্রপি যে এক্সপ্রেশনটা ছিল এখানে তোমার এই যে n/k ln জেডএস তো ছিলই, n/k ln জেডএস তো ছিলই, তার সঙ্গে ছিল কি কে বিটা ইন্টু ই, কে বিটার জায়গায় 1/t তুমি বসিয়ে দিলে, তাহলে এনট্রপি তুমি এই এক্সপ্রেশনটা পেয়ে গেলে। তাহলে পরের পার্টটা আমি আজকাল আলোচনা করব না, এগুলো খুব ইজিলি চলে আসবে, আমি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেবো। সেটা হচ্ছে দেখো যে এই যে এক্সপ্রেশনগুলো ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, পার্টিশন ফাংশন, ইন্টারনাল এনার্জি এবং এনট্রপি, এই এক্সপ্রেশনগুলো সবকটাই তুমি আগে বের করে রেখেছিলে ইন টার্মস অফ বিটা, আর বিটা যেহেতু 1/kT সেটাকে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন এক্সপ্রেশন, ইন্টারনাল এনার্জি এবং এনট্রপি সবকটাই তুমি পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে দেখো আমি আজকে মূলত যে জায়গাটা আলোচনা করলাম সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলার ডেরিভেশনটাকে করলাম। তাহলে একটা লেভেল পর্যন্ত আমি এখানে তোমার এই পর্যন্ত আমি সামারাইজ অলরেডি করে দিয়েছিলাম, যেখানে ল্যাগ্রাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার গুলো তোমার রয়ে গিয়েছিল, এই পর্যন্ত আমি তোমার অলরেডি সামারাইজ করে দিয়েছিলাম। এবারে নেক্সট যে কয়েকটা পাতাতে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে আলফা এবং বিটা যেটা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার গুলো, এই আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলোকে বের করছি। এই আলফা এলিমিনেট করাটা খুব সহজ হয়ে যাচ্ছে, আমি করে ফেললাম। পার্টিশন ফাংশনটা আমি ডিফাইন করে দিলাম, আর বিটার ভ্যালুটাকে বের করার জন্য আমাকে কতগুলো স্টেপ এগোতে হচ্ছে। এক হচ্ছে এনার্জিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করলাম ইউজিং বোলম্যান হাইপোথিসিস। এনট্রপিকে কি হলো, কার মাইক্রোফোন অন আছে অফ করো, হ্যাঁ মাইক্রোফোন অফ করো, আচ্ছা হ্যাঁ মাইক্রোফোনটা অফ করো, হ্যাঁ আচ্ছা এনট্রপিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করে ফেললাম। এবারে তোমার এই মানে মাইক্রোস্কোপিক পিকচার এবং ম্যাক্রোস্কোপিক পিকচারের মধ্যে কানেকশন এনে তুমি বেসিক্যালি বিটাটা 1/kT তুমি বের করে ফেলতে পারলে। আর যে বেসিক ইকুয়েশনস গুলো তুমি ইন টার্মস অফ বিটা লিখেছিলে সেই বেসিক ইকুয়েশনস গুলোকে তুমি ইন টার্মস অফ মানে জাস্ট 1 মানে টেম্পারেচার তুমি যা লিখে ফেললে। সামারি সোফা সেটা হচ্ছে এইটা। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। এরপরে তোমাদের দু একটা কাজ আমি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই যে ইন্টারনাল এনার্জি আর এনট্রপি তুমি যদি জানো না, যেটা আমি বলছি বারবার যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে কিন্তু ফান্ডামেন্টাল যে স্টেট ফাংশন সেটা হচ্ছে মাত্র দুটোই, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এস। বাকি যে এনথালপি বা হেলমহোল্টজ এনার্জি বা গিবস এনার্জি তারা সব ডিরাইভ স্টেট প্রপার্টি। আবার সেইগুলো থেকে যে হিট ক্যাপাসিটি, কেমিক্যাল পোটেনশিয়াল, প্রেসার ইত্যাদিকে বের করা হয় সেইগুলো কিন্তু তোমার জাস্ট ওই থার্মোডাইনামিক্সের রিলেশন থেকে বের করে ফেলতে পারো।
তো তোমাকে আমি একটা কাজ দিতে পারি, সেটা হচ্ছে এই যে যদি ইন্টারনাল এনার্জি এবং এনট্রপি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করা আছে, এখানে আমি দেখাচ্ছি। এবারে বাকিগুলো মানে ধরো হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এনথালপি, গিবস ফ্রি এনার্জি, কেমিক্যাল পোটেনশিয়াল, প্রেসার, হিট ক্যাপাসিটি, এইগুলোকে তুমি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করার চেষ্টা করবে। পারলে ভালো, না পারলে আমরা পরের দিন এইটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমি জাস্ট যখন ইউটিউব ভিডিও দিয়েছিলাম, আমি একদিন আর একটা পার্ট কভার করেছিলাম, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে এই পুরো জিনিসটা একদিনে বললে ব্যাপারটা খুব ক্লামজি হয়ে যাবে। এই জন্য সামারি সোফার বলে আমি অ্যাকচুয়ালি এখানে গিয়ে থেমে যাচ্ছি। এরপর আমরা যেটা করবো যে আদার থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করব, আর পার্টিশন ফাংশন নিয়ে একটু ডিটেল জেনারেল ডিসকাশনের ব্যাপার আছে, সেইটা আমাদের আলোচনা করতে হবে আর কি। এইগুলো আমি দেখলাম আজকে বললে ব্যাপারটা খুব ক্লামজি হয়ে যাবে, এই পার্টটা আমরা নেক্সট দিনে করবো আর কি। তারপর একটা ফাইনাল একটা কনক্লুশন আমি পৌঁছাবো। তাহলে আবার আমি প্রথম থেকে ব্যাপারটাকে বলছি যে আজকে আমরা মূলত ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা একটা কমপ্লিট ডেরিভেশনটাকে করেছি, এবং এই ডেরিভেশনটা করার স্টেজে আমার 2-3টে অ্যাডিশনাল জিনিস জানা হয়ে গেছে। মানে মূলত আজকে টোটাল লেকচারটাই হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশন। 3টে অ্যাডিশনাল কোয়ান্টিটি আমি জাস্ট বের করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে পার্টিশন ফাংশন এক্সপ্রেশন আমি বের করে ফেলেছি, আর পার্টিশন ফাংশনটাকে ইউজ করে আমি তোমার ইন্টারনাল এনার্জি এবং এনট্রপিটাকে এক্সপ্রেস করে ফেলেছি। এই দুটো জিনিস আমি অ্যাডিশনালি করে ফেলেছি। পরের দিনে আমরা বেসিক্যালি এই জায়গা থেকে শুরু করব। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পার্টিশন ফাংশন, সেইটাকে নিয়ে আমার ডিটেল ডিসকাশনের দরকার আছে, এবং আমি যেটা দেখাতে পারবো যে এই পার্টিশন ফাংশন দিয়ে তুমি কিন্তু থার্মোডাইনামিক্সের সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করতে পারো। মূলত এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং তারপরে দেখবো যে বিভিন্ন রকমের সিস্টেমের ক্ষেত্রে তুমি পার্টিশন ফাংশন এক্সপ্রেশনগুলো কেমন করে বের করতে পারো। এই হবে আমাদের পরের দিনের কাজ। তাহলে দেখো, এখন পর্যন্ত আজকে যা বলেছি তাতে কারো যদি কোনো অসুবিধা থাকে তো একটু বলে নাও। স্যার ওই ইউ যখন বলেন ওখানটা কেটে গেছিল, ওটা স্যার একটু বলুন স্যার। ইউ বলেছিলাম কেটে গিয়েছিল মানে বুঝলাম না। ওই যেখানে যখন স্যার আপনি লাস্ট স্লাইডে ইউটা বললেন ওই সামারি সোফারে, ওখানটা একটু কেটে গেছিল। ওটা নিজে একটু করে নিবি। মানে ইউ মানে ইন্টারনাল এনার্জিটা ইন টার্মস অফ বিটা লেখা ছিল। কি ছিল? ইন্টারনাল এনার্জি মাইনাস এন ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, তাই তো? এবারে তুমি বিটাটা জানো 1/kT, তাই তো? তাহলে ওটাকে তুমি জাস্ট এক্সপ্রেস করো, জাস্ট ওই ডেল বিটার বদলে এটাকে ডেল টি করার চেষ্টা করো। তার মানে কি হবে? মাইনাস এন ডেল এন জেড এস বাই ডেল বিটার বদলে তুমি লেখো মাইনাস এন ডেল এল এন জেড এস বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা। এবার ডেল টি বাই ডেল বিটা তার এক্সপ্রেশনটা যেহেতু বিটা ইকুয়াল টু 1/kT বের করে নাও, ঠিক আছে? বের করে ওখানে বসিয়ে দাও। তা বসিয়ে দিলে তাহলে ফাইনাল ফর্মুলাটা বেরোবে এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন। ঠিক আছে? এই হচ্ছে যেটা বলার ছিল। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। ডি অফ সামেশন অফ এন আই, সামেশনটা বাইরে বার করে ভেতরে কি ডি ঢুকিয়ে দেওয়া যেতে পারে? আরেকবার বলো কি বলছো? ডি মানে অফ ডি সামেশন অফ এন আই, হ্যাঁ সামেশন অফ এন আই, হ্যাঁ, এটা সমান কি লেখা যেতে পারে সামেশন অফ ডি এন আই? মানে এতে যখন তুমি এটা করছো তো না, সামেশন আবার এনআই করতে পারবে না তো, সামেশন আর থাকবে না তো। মানে সেটা হচ্ছে এই যে মানে তুমি ঢুকিয়ে দিতে কোনো অসুবিধা নাই। মানে যেটা বলছো তুমি এই যে সামেশন ওভার মানে ডি অফ সামেশন ওভার এনআই যখন তুমি করছো না, এইখানে হচ্ছে তোমার ওই যখন তুমি ডিটাকে মানে বেসিক্যালি কি হচ্ছে এই সামেশন ওভার মানে ডি অফ সামেশন ওভার এনআই, এই ডিটাকে ভেতরে ঢোকাবে, ওটা কিন্তু খুব কেয়ারফুলি ঢোকাতে হবে। মানে যখন তখন ঢোকালে কিন্তু অসুবিধা হয়ে যাবে, মানে আমি তোমায় বলছি, এই দেখো মানে দেখাই তোমায়, তুমি যেটা বলতে চাইছো একটু বলি। এই সামেশন ওভার এনআই এইটা ডি, এইটা ইকুয়াল টু সামেশন ওভার ডি এনআই কিনা, এটা হচ্ছে কথা, তাই তো? এইটা ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা, এটা তুমি জানতে চাইছো। তাহলে এবারে কার্ভ রেসপেক্টে ডেরিভেটিভ যতক্ষণ পর্যন্ত আমি বলছি না, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা কিন্তু ঠিক আছে। কারণটা কি? কারণটা আমি যা সিম্পলি বলে দিই, দেখো
এই যে সামেশন অফ আর আই এনআই মানে কত, n0 প্লাস n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস ni প্লাস ডট ডট ডট, তাই তো, তার d, তাই তো, মানে এখন কিন্তু ডেরিভেটিভ করছি না, শুধু মানে এই d মানে তো স্মল চেঞ্জ, তো সেটা কত হবে, dn0 প্লাস dn1 প্লাস dn2 প্লাস ডট 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 প্লাস dni প্লাস ডট ডট ডট, এইটা তাহলে কি হয়ে গেল, সামেশন অফ আর dni হয়ে গেল। তাহলে এই যেটা বলছে এটা তুমি করতে পারলে। এবারে গন্ডগোলটা হয়ে যাবে কখন, গন্ডগোলটা যদি এরকম হয়ে যায়, ধরো বাই সামথিং একটা আছে, মানে এইটা তবে মানে ডিএনআই বা ডেল ডেল এনআই এরকম যদি থাকে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোলটা কি না, এখানে সামেশন অফ আই এনআই এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার তার যখন পার্শিয়াল ডেরিভেটিভ করবো তখন ভেতরে করলে কিন্তু তখন জিনিসটা গন্ডগোলে হয়ে যাবে। মানে তুমি এই পর্যন্ত যতক্ষণ আছে সেই পর্যন্ত হ্যাঁ এটা করতে পারা যাবে, মানে যতক্ষণ পর্যন্ত জিনিসটা এরকম ডি সামেশন অফ আর আই এনআই, সেটা হচ্ছে সামেশন অফ আর ডিএনআই লিখতে কোথাও অসুবিধা নেই। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে স্যার বলছিলাম যে সামেশন অফ এনআই মানে তো ক্যাপিটাল এন, তো হ্যাঁ তাহলে তো ডিএন দাঁড়িয়ে যাবে তো। না, মানে ডিএন মানে তো একই ব্যাপার, মানে ডিএন মানেটা কি, ডিএনটা মানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস এর চেঞ্জ। টোটাল নাম্বার অফ পার্টিকেলস এর চেঞ্জটা কি হবে, ইন্ডিভিজুয়াল নাম্বার অফ পার্টিকেলস এর চেঞ্জ যেটা, সেটাকে যোগ করলে ওটা দাঁড়াবে, অসুবিধা কিছু নেই, দুটো একই মানে। এটা আমি করে দেখালাম যেটা আর কি, এই যে সামেশন অফ আর আই এনআই, মানে এই তো তুমি এইটাকে দেখো না, এইটাকে তো তুমি লিখতে চাইছো ডিএন, এটা লিখতে চাইছো তো, তাই তো, তাহলে স্টেপ বাই স্টেপ দেখো না, ডিএন মানেই ডি অফ সামেশন অফ আর আই এনআই ইকুয়াল টু সামেশন অফ আর আই ডিএনআই, এইভাবে ভাবো তাহলেই হবে। ঠিক আছে স্যার, বুঝে গেছি। স্যার হ্যাঁ বলো। স্যার এই ক্ষেত্রে যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি তখন তো খালি আই টার্মটার ডেরিভেটিভ হচ্ছে, বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে। তো যদি নর্মাল ডেরিভেটিভ নিই তাহলে তো প্রত্যেকটার এরকম ডেরিভেটিভ হবে, সেক্ষেত্রে তো এরকম এইটা হোল্ড করবে না, মানে এই মানে যেটা দেখালেন। হ্যাঁ যদি নর্মাল ডেরিভেটিভ যদি করো, তো নর্মাল ডেরিভেটিভ মানে যে টোটাল ডেরিভেটিভ, নর্মাল ডেরিভেটিভ যদি করো তুমি বেসিক্যালি তখন টোটাল ডেরিভেটিভ যখন হবে, টোটাল ডেরিভেটিভ হলে তখন আবার গন্ডগোল, কিন্তু তখন গন্ডগোল হচ্ছে মানে কে কার উপরে ডিপেন্ড করছে, হ্যানা তানা, বেশ ঝামেলার শেষ নাই, কিন্তু বেশ অনেকটা ঝামেলা আছে তখন। কিন্তু মানে পার্শিয়াল ডেরিভেটিভের বদলে কিন্তু তুমি নর্মাল ডেরিভেটিভ করো, এই যে আগে পার্শিয়াল ডেরিভেটিভ বলেই কিন্তু তোমার এই সামেশন টামেশন হটে গিয়ে তুমি সহজে লিখতে পারলে আর কি। হ্যাঁ মানে এখানে হ্যাঁ এইখানে ডি মানে হচ্ছে তোমার স্মল চেঞ্জ, এইভাবে ভাবো, মানে এইখানে ডি এর জাস্ট মানে হচ্ছে তোমার স্মল চেঞ্জ। তো অ্যাজ ফার এজ স্মল চেঞ্জ ইজ কনসার্ন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি মানে এইরকম ভাবে লিখতেই পারো আর কি, ডি অফ সামেশন ওভার এনআই মানে হচ্ছে সামেশন ওভার ডিএনআই। ঠিক আছে।